লোকটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। অমাবস্যার গভীর রাতের ঘন অন্ধকার যখন বিশ্ব চরাচর ঢেকে ফেলেছে, যখন চারিদিক নিস্তব্ধ নিঝুম, যখন প্রতিটি প্রাণী ঘুমের দেশে চলে গেছে, ঠিক তখনই পথে হেঁটে চলেছে এক যুবক। তার পরনে লাল বস্ত্র, শুধুমাত্র লজ্জা নিবারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই। তার হাতে মহাকাল মহাদেবের ত্রিশূল এবং এক হাতে মৃত মানুষের মাথার খুলি। কাঁধে লাল একটা ঝুলি রয়েছে, মাথায় অজস্র চুল, মুখময় তারই গোফের জঙ্গল। এক মনে কিছুক্ষণ বিড়বিড় করতে করতে হেঁটে চলেছে। মিনিট 15 হাঁটার পরে সেটা শ্মশানের সামনে এসে দাঁড়ালো। বেশ বড় শ্মশান, যত দূর চোখ যায় কেমন পোড়া কাঠের গুঁড়ি, ভাঙা কলসি পড়ে আছে। যুবকটি কিছুক্ষণ সেখানে স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর তার গভীর জঙ্গলে খুব সূক্ষ্ম একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠল। আস্তে আস্তে এগিয়ে গেল একটা চিতার সামনে। কিছুক্ষণ আগে সেখানে কাউকে পোড়ানো হয়েছে। সে চিতার কয়লার উপরে ওটা ত্রিশূল কয়টার মাঝে গেঁথে দিল। ঝুলি থেকে বের করলো জবা ফুলের মালা, রক্ত চন্দন, তার উপরে বড়ার খলিটি বেশ করে তেল সিঁদুর মাখিয়ে কয়লার ভেতরে অর্ধেক পুঁতে দিল। তারপর খলিটির চারদিকে বেড়ার মতো করে কয়লার উপরে রেখে দিল জবা ফুলের মালাটি। তারপর কিছুটা কাঠ কয়লার ঝুলিতে ভরে নিল। তারপর যুবকটি পদ্মাসনে বসে এক বনে ভিড় করে মন্ত্র পড়তে শুরু করে দিল। মন্ত্র পড়তে পড়তে খুঁটিটির উপরে রক্ত চন্দনের ছিটে দিতে লাগলো। মন্ত্র পড়া শেষ হতেই ত্রিশূল ঝোলা এবং খুঁটির হাতে নিয়ে শ্মশানের শান বাঁধানো পুকুর পাড়ে এসে উপস্থিত হলো সে যুবকটি। সঙ্গের ঝোলাটি সেখানে রেখে ত্রিশূলটি মাটির মধ্যে গেঁথে দিয়ে খুলিটিকে তার পাশে রেখে দিল। তারপর শ্মশানের পুকুরে নেমে সেখানে কিছু একটা বাটি তুলে এনে নিল সেই যুবকটি। তারপর তার ঝুড়ি থেকে বের করলো শ্মশান থেকে আনা কিছুটা কাঠ কয়লা। সেই কাঠ কয়লা এবং পুকুরের মাটিকে একসঙ্গে মিশিয়ে একটা মণ্ডপ তৈরি করলো। তারপর আবারও ত্রিশূল, ঝোলা আর খুলিটিকে নিয়ে সেই চিতার উপরে ফিরে এলো। তারপর চিতার উপর গর্ত ফুলে রীতিমতো সেই মণ্ডটাকে গর্তের মধ্যে রেখে দিল, আর গর্তের চারপাশে কাঁচা মাছের আঁশ, মাংস, রক্তচন্দন, পঞ্চকব্য এবং সুরা ছড়িয়ে দিল। তারপর সেই গর্তে মণ্ডটির উপরে রেখে দিল খুলিটি। তারপর খুলিটির মুখে ঠেসে দিল তিল, তিসি, লবঙ্গ এবং এলাচ। প্রাথমিক সব ক্রিয়া মেটার পর যুবকটি এইবার চিতার উপরে বসে আবার মন্ত্র পড়তে শুরু করলো। যুবকটির চোখ যেন জ্বলজ্বল করছে। অবশেষে যুবকটির চোখ দুটো যেন রক্তচক্ষুতে পরিণত হলো, স্থির হয়ে আটকে গেল খুলিটির দিকে। মন্ত্র পড়া শেষ হতেই যুবকটি তার নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটা টেনে নিয়ে ধরে ছিঁড়ে ফেলল। তারপর একটা করে কাঠের চারপাশে ছড়াতে লাগলো। যুবকটির রুদ্রাক্ষ ছড়ানো শেষ হলে তার মধ্যে এক আশ্চর্যের পরিবর্তন দেখা গেল।
যুবকটির চোখ দুটো আগের থেকে আরো বেশি লাল হয়ে গেল, কয়লার মতো জল জল করতে লাগলো। তারপর একটা আধপোড়া কাঠ নিয়ে ধনুক তৈরি করলো এবং ধনুটি বেশ জ্বলে উঠতে রক্তচন্দন নিয়ে ধনী পূজা আরম্ভ করলো। তারপর ঘি আর জবা ফুল হাতে নিয়ে আবারও মন্ত্র পড়ে আগুনের আহুতি দিতে লাগলো। কিছুক্ষণের ভেতরে চারদিকের বাতাস নিস্তব্ধ হয়ে গেল, আর তার সঙ্গে এক বিকট মাংস পচা আষ্টে গন্ধে ভরে গেল চারদিকের পরিবেশ। যুবকটি বিকৃত গলায় হেসে উঠল। তার সেই হাসির গভীর রাতের অন্ধকার আর নিস্তব্ধতাকে ভেঙে চুরে খান খান করে দিল। যুবকটির জ্বালানো ধুনি ধোয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্য দিয়ে একটা যেন জমাট বাঁধা অন্ধকার দিয়ে তৈরি এক বিশাল মূর্তির অপছায়া শূন্যে উঠে বাতাসে ভর করে দাঁড়ালো। তারপরেই হঠাৎ করে যেন এক ঝনক ঝোড়ো হাওয়া ঠান্ডা হাওয়ায় গোটা শ্মশানটা কেঁপে উঠল। ক্রমেই সেই হাওয়ার বেগ বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। ঝড়ের শব্দের মধ্যে একটা বিভৎস বিকৃত জান্তব গলার হুঙ্কার শোনা গেল। যুবকটি তার সঙ্গে কিছুক্ষণ ছড়া কেটে কেটে কিছু একটা কথা বলল, তাকে কিছুটা নির্দেশ দিল। ছায়া মূর্তিটা তাকেও কিছু বলল, আর তারপরেই ওই ছায়া মূর্তিটি বাতাসের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে ঝড় থেমে আবারও আগের মতো শান্ত নিস্তব্ধ হয়ে গেল চারিদিকটা। গ্রামটির নাম ভুবনপুর। এই গ্রামকে ঘিরে রয়েছে নদী, অরণ্য এবং ছোট ছোট কিছু জলাভূমি। এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি অমল রায়। অমল রায় এই গ্রামের রায় বাবু নামে বেশ পরিচিত, কারণ টাকা পয়সা মান সম্মানে তিনি সবার থেকে একটু উপরেই ছিলেন। স্ত্রী এবং এক কন্যাকে নিয়ে তার পরিবার। তাদের পূর্বপুরুষ জমিদার ছিল এই গ্রামের। এই গ্রামের সব বিপদে আপদে সবাই ছুটে আসে তার কাছে। সে তার সামর্থ্য দিয়ে যতটুকু চেষ্টা করে সবাইকে বিপদ আপদ থেকে বাঁচাতে। অমলবাবু নয়নের বনি আর তার মেয়ে বিন্নি, বিন্নির মা সোমা রায়। অমলবাবু একটা ভাইও রয়েছে, তার নাম বিমল রায়। স্ত্রী এবং পুত্রকে নিয়ে তার সংসার। স্ত্রী রত্না রায় এবং পুত্র সোমেন রায়। সে অবশ্য গ্রামে থাকে না, চাকরির জন্য শহরে থাকে। বিন্নি বিয়ের বয়স হতেই রায়বাবু বিন্নির জন্য ভালো সুপাত্র খুঁজতে শুরু করলেন। অবশেষে রায়বাবুর এক বন্ধুর বোনের ছেলে অমিতাভের সঙ্গে ওনার মেয়ে বিন্নির বিবাহ স্থির করলেন। দুটো পরিবারই খুব খুশি হয়েছে এই বিবাহের প্রস্তাবে। রায়বাবু তো বেশ খুশি হয়েছেন। ছেলে দেখতে খুব সুন্দর। এমএ পাশ করে কলকাতার একটা কলেজে অধ্যাপনা করছেন, কিন্তু তাদের বিশাল পারিবারিক ব্যবসা আছে। বাবার বয়স হয়েছে, তাই অধ্যাপনা ছেড়ে এখন পারিবারিক ব্যবসা নিজের হাতে সামলায়। বাবা মায়ের একমাত্র ছেলে অমিতাভ। বাবা সুকুমার পাল, মা প্রভা পাল এবং বিধবা পিসি প্রণীতিকে নিয়ে তাদের পরিবার। অতএব রায়বাবুর অসম্মত হওয়ার কারণে কোনো কারণ নেই এই বিবাহতে। দুই বাড়িতেই বিয়ের সাজু সাজু রব উঠেছে। বিমল বাবু তার স্ত্রীর পুত্রকে নিয়ে আজই এই গ্রামে এসেছেন। বিয়ে আর মাত্র কয়েকদিন বাকি। সেদিন সারাদিন আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। সন্ধ্যার পরও একই অবস্থা। আকাশে চাঁদের কোনো দেখা ছিল না। চারদিকে নিকষ কালো অন্ধকার। রাতের বিন্নি কিছুক্ষণ জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। বাইরে শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। বিন্নির যত দূর চোখ যাচ্ছে শুধু জমাট বাঁধা অন্ধকার, কালো অন্ধকার। ঠিক তখনই কিছু শিয়াল এক সুরে ডেকে উঠল। হঠাৎ আওয়াজে বিন্নির বুকটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল। আর ঠিক তখনই একটা কালো প্যাঁচা কর্কশ সুরে রাত্রির বুক চিরে যেন এক আর্তনাদ করে উড়ে চলে গেল। বিন্নি আস্তে আস্তে বিছানা থেকে নেমে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর জানালার পাল্লাটা টান থেকে দেখতে পেল একটা বিড়াল। বিন্নির চোখের সামনে দিয়ে ছুটে এদিক থেকে ওদিকে চলে গেল একটি কালো কালো রঙের লোমশ বিড়াল। বিড়ালটির মুখ ক্ষত বিক্ষত ও চোখ দুটি একদম গোল। মুখটা ক্ষত বিক্ষত হলেও
চোখ দুটি কিছুই হয়নি। বিড়ালটির চোখের মনি কালো এবং হলদেটে, চোখের ভেতরটা আরো গাঢ় লাল টকটকে। ওই বিড়ালটির মুখ দিয়ে ঝরে পড়েছে ফোটা ফোটা বাড়ি বিন্দুর মতো টাটকা তাজা রক্ত বিন্দু, যেন এই মাত্র কাউকে নৃশংসভাবে কামড়ে এসেছে। বিন্নির সারা দেহ যেন ভয় আতঙ্কে থর থর করে কেঁপে উঠল। তার মেরুদণ্ড দিয়ে তীর তীর করে বয়ে গেল আতঙ্কের হিমশীতল ঠান্ডা রক্তের স্রোত। সে তাড়াতাড়ি করে জানাটা বন্ধ করে দিয়ে ছুটে এসে বিছানায় উঠে পড়ল। সারা দেহ ঘর্মসিক্ত হয়ে বিছানায় বসে ছটফট করতে লাগলো। তার বুকের হার্টবিট অনেক বেশি বেড়ে গেছে। এভাবে চুপ করে কিছুক্ষণ বিছানায় বসে থাকার পর বিন্নি ঘুমিয়ে গেল। পরের দিন বিন্নির ঘুম ভাঙল অনেক বেলা করে। তার চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ, বুকে কেমন যেন শুকিয়ে গেছে। সোমাদেবী বিন্নিকে ওই রকম অবস্থায় দেখে বললেন, কি রে, কি হয়েছে বিন্নি? তোর চোখ মুখ এমন হয়ে আছে কেন? বিন্নি বলল, কই কিছু হয়নি তো, আমি ঠিক আছি। এই বলে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে একটু তাড়াতাড়ি বিন্নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। ঘুমাতে যাওয়ার আগে তার বাবা রায়বাবু তাকে বললেন, একটু সাবধানে থাকিস মা, বিয়ের দিন কিন্তু এগিয়ে আসছে। বিন্নি শুধু ঘাড় নেড়ে চলে গেল তার ঘরে। সোমাদেবী রায়বাবুকে বললেন, বুঝলে কিছুটা হয়েছে মেয়েটার। রায়বাবু বললেন, দেখে বুঝতে পারছি, ওকে তো এরকম কোনোদিন দেখিনি, যেন একটু অন্যরকম লাগছে ওকে। সোমাদেবী বললেন, আমি সকালবেলা জিজ্ঞেস করছিলাম, কিন্তু কিছু তো বললো না। মন খারাপ হবে হয়তো বা, বিয়ের দিন তো এগিয়ে আসছে। রায়বাবু বললেন, মুখটা কেমন শুকিয়ে গেছে। সোমাদেবী বললেন, আর কতদিন পর বিয়ে হয়ে যাবে, তাই মনে হয়। এই বলে কেঁদে ফেললেন সোমাদেবী। রায়বাবু আস্তে আস্তে বললেন, সে তো একদিন না তো একদিন হবেই, তাই না? কটা দিন আগে বা কটা দিন পরে এই যা। সোমাদেবী বললেন, হ্যাঁ গো, শুনলাম গ্রামে কি হয়েছে একটা। রায়বাবু বললেন, হ্যাঁ, রতনের কুকুরটা কাল রাতে অস্বাভাবিকভাবে মারা গেছে। মনে হলো কিসে কামড়ে তার গলাটা ছিঁড়ে রক্ত চুষে খেয়েছে। সোমাদেবী বললেন, ও আচ্ছা, আমি ভাবলাম কোন মানুষ হয়তো বা। রায়বাবু বললেন, না না না, রাত তখন অনেকটাই গভীর হয়ে গেছে। বিন্নি ঘুমিয়ে পড়েছিল, আর তারপরে একটা খুটখাট শব্দে তার ঘুমটা ভেঙে গেল। বিন্নি বুকে সাহস নিয়ে উঠে বসলো বিছানায়। তারপরে শব্দের উৎস খুঁজতে গিয়ে চোখ পড়ল জানালাটার দিকে। জানালায় কে যেন বাইরে থেকে কিছুটা খুটখাট শব্দ করছে। বিছানা থেকে নেমে এগিয়ে গেল বিন্নি জানালাটার দিকে মন্ত্রমুগ্ধের মতো। বিন্নি হাত বাড়িয়ে জানালাটা ধরে পাল্লাটা খুলে ফেলল। পাল্লাটা খুলতে বিড়ালটার সামনের দিকে দেখতে পেল নৃশংসভাবে তার দিকে তেড়ে আসছে বিড়ালটি। সঙ্গে সঙ্গে বিন্নি পড়ে গেল ঘরের মেঝেতে। আর মেঝেতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল বিন্নি। পরের দিন অনেক বেলায় জ্ঞান ফিরল বিন্নির। জ্ঞান ফিরতে দেখলো সে ঘরের মেঝেতে শুয়ে আছে, কিন্তু কেন সে মেঝেতে শুয়ে আছে কিছুই মনে করতে পারল না। হঠাৎ খেয়াল করলো তার বাড়ির বাইরে কারা সব যেন কথা বলাবলি করছে। বিন্নি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো তাদের গ্রামের অনেক লোক এসে জমা হয়েছে তাদের বাড়ির বাইরে, আর তার বাবার সঙ্গে কি সব যেন কথা বলাবলি করছে। বিন্নি কিছুটা শোনার চেষ্টা করলো, কিন্তু মাথা মুন্ডা কিছুই বুঝতে পারলো না সে। রায়বাবু বললেন, তারও তো সাহস হতে পারে যে আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের লোককে খুন করে দিয়ে যাবে। গ্রামের লোকদের মধ্যে একজন বলে উঠল, এইটা খুন হতে পারে না রায়বাবু, আমরা সবাই দেখেছি কিভাবে রাখাল তার বউ কমলা মরে পড়ে আছে। এটা নিশ্চয় অপদেবতার কাজ, আমাদের গ্রামে অপদেবতার কালো ছায়া পড়ছে। রায়বাবু বললেন, এ সময় নাকি ওসব ভূত প্রেত অপদেবতা কিছু বলতে কিছু হয় না, বুঝতে পেরেছ? সব মানুষের সৃষ্টি, সবই মনের ভুল। একদল আমাদের এইসব ভয় দেখে টাকা উপার্জন করতে চায়, আর কিছু না। গ্রামের লোকজনের ভেতরে আবার একজন বলে উঠলেন, হ্যাঁ রায় বাবু, ও ঠিকই বলেছে, গলার কাজটায় কেউ একজন কামড়ে রীতিমতো ছিঁড়ে ফেলেছে, নড়িটা টাইনা টাইনা শুষে শুষে রক্ত খাইছে। আমরা দেখছি, সত্যি বলতেছি, আমরা দেখছি। আরেকজন বলল,
এই কোনো মানুষের কাম হইতে পারে না, বুঝলেন রায় বাবু? একটা মানুষ কখনো এইভাবে খুন হতে পারে না। রায় বাবু বললেন, কোন বন্য জন্তু তো হইতে পারে, তা না? তোমরা তো নিশ্চিত হইতে পারছো কিভাবে বলো তো? তোমরা কি দেখছো, সামনাসামনি দেখছো নি? কও। অন্য একজন বলল, আমরা দেখেছি। ওদের দেহ কিভাবে সাদা হয়ে গেছে, ওদের দেহে রক্তের বিন্দু মাত্র সিরা ফোটা নাই। আরেকজন বলল, রাখালের দেহ ঘরের ভেতরে, আর ওর বউ কমলার দেহ পুকুর ঘাটে পড়ে আসছে। সন্তু হলেও কমলাকে তো মেরে খায়া ফেলাতো, আর ঘরে যেত না, ওর শরীরটা সাদা হয়ে গেছে। আরেকজন বললেন, কাল রতনদের কুকুরটা ওইভাবে মরা পড়ে গেছে রায় বাবু। হে মানুষের কাম নয়, হে মানুষের কাম হইতে পারে না। রায় বাবু বললেন, দেখো, তোমরা ওসব ভূত প্রেত অপদেবতা বলে কিছু হয় না কেন বুঝতে পারছো না? ওসব আমাদের মনের ভুল, এসব কুসংস্কার ছাড়া কিছু নয়। ভগবানের কৃপায় ওসবের কোনো ভয় নেই। তাও আমি দেখছি কি করা যায়। লোকাল থানায় গিয়ে একটা অভিযোগ দিয়ে আসতে হবে। চলো আমার সঙ্গে থানায় চলো। ভগবান আছেন, তিনি রক্ষা করবেন আমাদের এই বিপদ থেকে। তোমরা কেউ ভয় পেও না, কেমন? পুলিশ খুনের কোনো কিনারাই করতে পারল না। বডি পোস্টমর্টেমে পাঠানো হলো। গ্রামের লোকদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেও কোনো কিছুই জানা গেল না। অবশেষে পুলিশ বন্য জন্তুর আক্রমণে বলে হাল ছেড়ে দিল। অথচ প্রতিদিন রাতে গ্রামের কেউ না কেউ ঠিক একই রকম ভাবে মারা যেতে লাগলো। পুলিশ বন্য দপ্তর খবর দিল, কিন্তু তারাও এসে কোনো বন্য জন্তুর হদিস পেল না। অবশেষে তারাও হাল ছেড়ে দিল। রায়বাবু এবং গ্রামের লোকজন কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। অবশেষে রায়বাবু গ্রামের অন্য সময়ের মতো আস্তে আস্তে মনে হতে লাগলো এ সত্যি এক অপদেবতার কাজ। ভুবনপুরে যেন এক অপদেবতার কুনজর পড়েছে। গ্রামের কিছু কিছু লোক গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে শুরু করলো। কদিন পরে খুব গভীর রাতে বাড়ির বাইরে কিছু একটা শব্দ পেয়ে বিনীতের বাড়ির চাকর অসিত কাকার ঘুম ভেঙে গেল। অসিত কাকা বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে সে তার চোখের সামনে দেখতে পেল বিন্নি ঘুমের ঘোরে তার নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে চলতে শুরু করেছে। অসিত কাকা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বিন্নিকে ধরে নিয়ে বাড়ির মধ্যে ফিরে এলো। অসিত কাকা গিয়ে বিন্নিকে ধরতেই তার ঘুমের ঘোর কেটে গেল। আর ঘুমের ঘোর কাটতে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো, আর তার সঙ্গে কান্না জোড়ে দিল। অসিত কাকা বিন্নিকে অনেক বুঝিয়ে তার ঘরে দিয়ে এলো। অসিত কাকা যখন বিন্নিকে বাইরে নিয়ে যেতে দেখেছিল, তখন সে লক্ষ্য করেছিল তার দিদিমণির সঙ্গে একটা বিশাল বড় বাঘের মতো লোমশ বিড়াল দেখা যাচ্ছে। সে যখন ছুটে গিয়ে বিন্নিকে ধরে এনেছিল, তখন ওই বাঘের মতো কালো লোমশ বিড়ালটি একবার তার দিকে ঘুরে তাকিয়েছিল। বিড়ালটি মুখ ক্ষত বিক্ষত এবং চোখ দুটো গোল গোল, তবে মুখটা ক্ষত বিক্ষত হলেও চোখ দুটো কিন্তু কিছুই হয়নি। বিড়ালটির চোখ মুখ কালো এবং হলদেটে, চোখের ভেতরটা টকটকে লাল, আর তার চোখ থেকে নির্গত হচ্ছে আগুনের হুলকার মতো লাল আলো। সেই লাল আলোয় চারিদিকটা লাল হয়ে গেছে। অসিত কাকাকে দেখে সে মুখটা আরো হিংস্র করে ছুটে গিয়ে ঘরের বাইরে বন জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। অসিত কাকা বিন্নিকে ঘরে দিয়ে সব ভাবতে ভাবতে তার নিজের ঘরের দিকে চলে গেল। আর সে মন স্থির করলো সে এই কথা কাউকে বলবে না, এমনকি বিন্নির বাবা মা কেউ না। তার কারণ সে জানে সামনে তার দিদিমণির বিয়ে, আর এইসব কথা জানাজানি হলে হয়তোবা আর বিন্নির বিয়ে হবে না। গ্রামে ভালো লোক যেমন আছে, পিছনে লাগার লোক কিন্তু বন্ধ নয়। তাই অসিত কাকা কাউকে কিছু না বলে চুপ করে থেকে গেল। দিন দিন বিন্নি কেমন যেন শুকে যেতে লাগলো। মনে হয় কেউ যেন তার শরীরের সমস্ত রক্ত আস্তে আস্তে ধীরে ধীরে চুষে চুষে খেয়ে নিচ্ছে। অসিত কাকা বিন্নির এমন অবস্থা দেখে ভেঙে পড়তে থাকলেন। সে কিছুটা আন্দাজও করলেন এর কারণ। বাড়ির সকলে ঘুম চলে যায় এরকম ঘটনায়। সামনে বিন্নির বিয়ে, আর মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে। এই গ্রামেও প্রতিদিন কেউ না কেউ ঠিকই মারা যাচ্ছে। মানুষ তো দূরের কথা, পশু জন্তুরাও বাদ যাচ্ছে না।
প্রতিদিন সকালে পাওয়া যাচ্ছে রক্তহীন মৃতদেহ। সবার কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করলো। অমল বাবু আর বিমল বাবু দুই ভাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেল বিন্নিকে। সঙ্গে সোমা দেবী এবং রত্না দেবীও গেলেন। বাড়িতে শুধু রয়ে গেল সোমেন এবং অসিত কাকা। গ্রামের শেষ প্রান্তে উত্তর দিকে এক বড় শ্মশান ঘাট আছে। সেখানে এক তান্ত্রিক থাকেন। অসিত কাকা কাউকে কিছু না জানিয়ে এই সুযোগে সেই তান্ত্রিকের কাছে চলে গেল। বিন্নির এরকম অবস্থা সে আর চোখে দেখতে পারছে না। নিজের হাতে ছোট থেকে বড় করেছে তার দিদিমণিকে। সবকিছু কথা সে তান্ত্রিককে খুলে বলল। তান্ত্রিক তাকে আশ্বাস দিয়ে বললেন অতি শীঘ্রই তিনি যাবেন তাদের বাড়িতে। একটা মন্ত্রপুত তাবিজ দিলেন বিন্নির হাতে পরিয়ে দেবার জন্য, আর বাকি কাজ তিনি ওদের বাড়িতে গিয়ে করবেন বলে কথা দিলেন। অসিত কাকা তাবিজ হাতে নিয়ে বাড়ি ফিরে আসেন। বিন্নিরা তখনও ফিরেনি। অসিত কাকা ঠিক করলেন তার দিদিমণি বাড়ি ফিরে এলেই সে এই তাবিজটা পরিয়ে দেবে তাকে। বাড়ি ফিরতে ফিরতে বিন্নিদের অনেকটাই রাত হয়ে গেল। অসিত কাকা ঠিক করলেন রাতে সবাই ঘুমিয়ে পড়লে তখন সে দিদিমণির তাবিজটা পরিয়ে দেবে। সে মতো রাতে ঘুমিয়ে পড়ার পর অসিত কাকা বিন্নির ঘরে গিয়ে তাকে কোথাও দেখতে পেলেন না। ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলো। চারদিকে পাগলের মতো খুঁজতে খুঁজতে অবশেষে বিন্নিকে সে বাড়ির অদূরে বন জঙ্গলের মধ্যে খুঁজে পেল। আগের দিন যেখানে সেই কালো বিড়ালটি ছুটে গিয়ে অদৃশ্য হয়ে গেছিল, বিন্নি সেই বন জঙ্গলের মধ্যে চুপ করে বসে আছে। অসিত কাকা তার গায়ে হাত দিতে বিন্নি এক বিকট বুক দিয়ে রীতিমতো তার দিকে চেয়ে দেখলো। রক্ত চাবার মতো চোখগুলো তার লাল টকটক করছে, আর সে বিড়ালটি তার পাশে চুপ করে বসে আছে। অসিত কাকা ভয় ভয় বিন্নির হাত ধরে এক টান মেরে তাকে এখান থেকে ওখানে ছুঁড়ে মারলো। আর ঠিক তখনই সে বিড়ালটা অসিত কাকার উপরে ঝাঁপিয়ে পড়লো। অসিত কাকা ছিটকে পড়ে গেল। বিন্নি তার চোখগুলো আরো বড় বড় করে ঘন ঘন করে নিঃশ্বাস নিতে শুরু করলো। অসিত কাকার বুকের বাঁক রুদ্ধ হয়ে গেল। বহু চেষ্টা করেছে, চেয়েছে লোকজন ডাকার, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। বিড়ালটি তখন বিকট স্বরে হাসতে হাসতে অসিত কাকার উপরে আবারও ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় তার নখ দিয়ে অসিত কাকার গলাটা ক্ষত বিক্ষত করে দিল। অসিত কাকার গলা থেকে টাটকা তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। কালো বিড়ালটি পরম আনন্দে সেই তাজা রক্ত পান করতে থাকলো। একটা সময় অসিত কাকার শরীরটা রক্ত শূন্য হয়ে পড়ে রইল বন জঙ্গলের ভেতরে। বিন্নি যেন একটা ঘোরের মধ্য থেকে ফিরে এলো তার ঘরে। পরের দিন অসিত কাকাকেও কোথাও খুঁজে পাওয়া গেল না। সকাল থেকে সবাই খোঁজ চালিয়েছে, বৃথা হলো সবকিছু। তখন সোমেন বলল, আমি তো কালকে অসিত কাকাকে কোথায় যেন একটা দেখতে যেতে দেখলাম। তোমরা সবাই চলে যাওয়ার পর সে তো কোথাও গেল মনে হলো। মনে হয় ফাঁকাটা বাড়িতে কিছুটা পালিয়েছে। কেউ আর কথার কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেল। সোমেন বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন একটা চলে গেল। কথা মতো তান্ত্রিকটি বিন্নিদের বাড়িতে আসার জন্য প্রস্তুত নিতে লাগলো। সঙ্গে সঙ্গে একটা বিশাল গাছ কোথা থেকে এসে তান্ত্রিকের মাথার উপরে সজরে পড়ল। মাথা কুঁচে পড়ে গেল সেই তান্ত্রিকটি। পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হলো তার। রায়বাবুর কাছে পৌঁছলো খবরটি। গ্রামের শ্মশানের তান্ত্রিকটাও একই রকম ভাবে মারা গেছে, রক্ত শূন্য হয়ে। ভয় এইবার বেড়ে যেতে লাগলো সবার। দেখতে দেখতে বিন্নির বিয়ে এসে উপস্থিত হলো। বিন্নি ওষুধ খেয়ে এখন অনেকটাই সুস্থ। ভোর থেকে শুরু হয়ে গেল বিয়ে বাড়ির রান্না বান্না। গ্রামবাসীরা এসে উপস্থিত হলো বিন্নিদের বাড়িতে। আজ তাদের সবার বিয়ে, বিন্নির বিয়ে বলে কথা। মেয়ে বউরা সমস্ত বাড়িকে ফুল এবং আলপনায় সুন্দর করে সাজাতে শুরু করলো। জল সাজা গায়ে হলুদের হলুদ কাটা বর আর কনের বসার পিড়িকে আলপনা দিয়ে তারাই সাজাতে শুরু করে দিল। সম্পূর্ণ ছাদ তলাটা ফুলে এবং আলপনার দক্ষতার সাথে সবাই মিলে সাজিয়ে তুলল। শাঁখা পরানো, নান্দি মুখ সহ বিভিন্ন বিয়ের আজ রীতিনীতি মেনে শেষ করলো। তারপর শুরু হলো কনে সাজানো। গ্রামের বেড়া বিন্নিকে খুব সুন্দর করে সাজিয়ে তুললেন। তারপর সন্ধ্যার পর মুহূর্তের লগ্নে সানাইয়ের সুরে বিন্নির খুব ধুমধাম করে বিয়ে হলো অমিতাভের সঙ্গে। বাপের বাড়ি থেকে বিয়ের পরের দিন চোখের জল নিয়ে বিনি রওনা দিল
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বাবা অতি পরিচিত গৃহকোণ ছেড়ে ক্লান্ত বিন্নি পথ যেতে যেতে কখন যে অমিতাভের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। বিন্নিকে ঘুমন্ত অবস্থায় দেখে অমিতাভ ভাবল, একটি মেয়েকে তো ছিন্নমূল হয়ে অন্যের ঘরে চলে যেতে হয়। অপরিচিত পরিবেশ, একেবারে অদেখা অচেনা মানুষদের আপন বলে ভাবতে হয়, অনেক ভালো খারাপ ঘটনার মুখোমুখি হতে হয়। তাই বিন্নির মায়া ভরা মুখটা দেখে অমিতাভ পথে আর ঘুম ভাঙালো না বিন্নির। কিছুক্ষণ পরে অমিতাভের ডাকে ঘুম ভাঙল বিন্নির। তাকে দেখলো সে শ্বশুর বাড়িতে চলে এসেছে। গাড়ি থেকে নেমে বিন্নি দাঁড়ালো তার শ্বশুর বাড়ির সামনে। বাড়ি না বলে একে কোনো রাজপ্রাসাদ বললে ভালো হয়, কিন্তু জরাশীর্ণ ভগ্ন প্রায় রাজপ্রাসাদ। বাইরের গেট দিয়ে ঢুকেই বড় উন্মুক্ত প্রাঙ্গণ অনেকটাই জায়গা জুড়ে আছে। সেই প্রাঙ্গণ পেরিয়ে বাড়িতে ঢুকতে হলো। মুখ্য দরজার সামনে দুই দিকে দুটো অতিকায় মূর্তি, তবে মূর্তি দুটো বড়ই অদ্ভুত আর ঠিক যেন জীবন্ত। পুরনো রাজবাড়িতে বা জমিদার বাড়িতে সিংহ দরজা হয় শুনেছে, কিন্তু বিন্নি এমন উদ্ভট চেহারা মূর্তি কেউ বাড়িতে ঢোকার মুখে বাসায় তো বিন্নি জানত না। এক মনে সে তাকিয়ে রইল মূর্তি দুটোর দিকে। মানুষের শরীরের উপরে বিড়াল আর কুকুরের মুখ মিশিয়ে এক অদ্ভুত করুণ হাঁটু গেড়ে বসে আছে। নগ্ন পশ্চাৎ ভাগে বিভিন্ন লেজে সাপের মতো বেঁকে আছে। সবচেয়ে আশ্চর্য হলো মূর্তি দুটোর চোখ, দুজোড়া চোখের মণি কালো আর হলদেটে, চোখের ভেতরে লাল, একেবারেই যেন জীবন্ত। বিন্নি হাঁ করে তাকিয়েছিল মূর্তি দুটোর দিকে। চমক ভাঙলো তার স্বামী অমিতাভের ডাকে। সামনে তাকিয়ে দেখলো অমিতাভ দাঁড়িয়ে আছে তার অপেক্ষাতে। তারপর অমিতাভ বাড়ির মুখ্য দরজার বিন্নিকে সঙ্গে করে নিয়ে গেল। দরজার সামনে যে বিন্নি শাশুড়ি মা প্রভা দেবী অপেক্ষা করছেন বরণডালা হতে। বিন্নি শাশুড়ি মা তাকে বারণ করার পরে এগিয়ে আসেন অমিতাভের পিসিমা প্রণতি দেবী। তার সিঁথিতে সিঁদুর নেই, কিন্তু কপালে জল জল করছে একটা লাল রঙের টিপ। দেখতে অপূর্ব সুন্দরী, মাথা ভর্তি সোনালি রঙের চুল, যা তিনি হাত খোপা করে রেখেছেন। বিন্নি দেখলেন যে সে মুখে মাথুরচে ভরা। তাকে দেখে বিন্নির শাশুড়ি মা হই হই করে উঠলেন। তিনি বললেন, ও দিদি, তুমি কেন এইখানে এসেছো? এইখান থেকে এখনই চলে যাও। তুমি তো বিধবা, তোমাকে কোনো শুভ অনুষ্ঠানে থাকতে নেই, আর কোনো শুভ অনুষ্ঠানে তোমাকে দেখতেও নেই। তুমি তো তোমার স্বামী খেয়ে বসে আছো, এবার কি ভাবছো যে আমার ছেলের উপরে তুমি বৌমাই খাবে নাকি? অমিতাভ আর চুপ করে না থেকে বলে উঠল, না না না, বারণ করতে দাও, কিচ্ছু হবে না, ওসব কুসংস্কার, জন্ম মৃত্যু কারো হাতে থাকে না। কি আশ্চর্য সব চিন্তা ভাবনা তোমাদের। হ্যাঁ, তুমি আমার বউকে বরণ করো তো। পিসিমা, কোনো সমস্যা নেই, দেখি কে আটকায় তোমাকে। প্রভুদেবী তার এমন কাণ্ড দেখে বলে উঠলেন, দেখো অমিতাভ, এবারই নতুন বউ, অন্য কারো নয়, তোরই বিয়ে করে নিয়ে আসা বউ, শেষে তোদের কোনো অমঙ্গল আমরা কিন্তু দোষ দিস না পরে। আমি কিন্তু বারণ করলাম দিদিকে, বুঝতে পেরেছিস? বারণ করতে বারণ করে দিলাম। অমিতাভ তার মায়ের কোনো কথাই শুনল না। সে যখন বললেন তখনই বরণ হবে। যাই হোক, বরণ পর্ব শেষ হলো। তারপর নতুন বউয়ের মানে বিন্নির হাতে দেয়া হলো জলপূর্ব আর কলসটা। ওই কলসে কাঁধে দিয়ে রীতিমতো থানায় রাখা দুধে আলতা পা ডুবিয়ে ঘরতে রীতিমতো প্রবেশ করতে বললেন প্রভাদেবী। বিন্নি তাই করলো। ঘরে প্রবেশ করার পর প্রভাদেবী বিন্নির হাতে একটা জলপূর্ণ কলসটা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। বিয়ের বাড়িতে উপস্থিত থাকা আত্মীয় স্বজনরা বিয়ের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠলেন। প্রভাদেবী বাইরে বেরিয়ে চিৎকার করে বলতে শুরু করলেন, তুই কাকে বিয়ে করে নিয়ে এলি রে অমিতাভ? নতুন বউ ঘরে পা দিতে যত সব কাণ্ড শুরু হয়ে গেছে। ছি ছি ছি, কি অমঙ্গল, এত ঘোর অমঙ্গল দেখছি। আমি বারবার করে না করেছিলাম, দিদিকে বরণ করতে দিস না। দরজার গোড়ায় কিনা বিড়ালের হাড় পড়ে আছে। এই বউ কোথা থেকে নিয়ে এলি রে? এই বউ তো দেখছি যত সব অমঙ্গলের চিহ্ন সাথে করে নিয়ে এসেছে। ওরে, কে কোথায় আছিস? এখনই দূর থেকে দৌড়ে আয়, বিড়ালটার হাড়টা দেখ। বিয়ে বাড়ির সবাই তখন ছুটে দরজার বাইরে বেরিয়ে এলো। তারা বলল,
কই কই বিড়ালের হাড় কোথায়? কারো চোখে বিড়ালের হাড়টা পড়ল না, কেউ কিছুই দেখতে পেল না। প্রভা দেবীও আর দেখতে পেলেন না। সবাই আবারও ঘরের মধ্যে চলে গেল। প্রভা দেবী ভাবতে শুরু করলেন, এই নিশ্চয়ই কালো জাদু জানে, আমাকে জব্দ করার জন্য এসব করছে। সঙ্গে সঙ্গে একটা কাক খুব কর্কশ স্বরে ডাকতে ডাকতে সেখান থেকে উড়ে চলে গেল আকাশের দিকে। প্রভাদেবী এবার আকাশের দিকে তাকিয়ে দেখলো, তারপর গজগজ করতে করতে বললেন, ঠিক আছে নতুন বউ, তোকে তো এখন এ বাড়িতে থাকতে হবে। আমিও দেখবো কি করে বাঁচিস তুই আমার হাত থেকে। তোর চাবিকাঠি তো আমার হাতেই থাকবে। আমার ইচ্ছা মতো তোকে নাকে দড়িতে চরকির মতো বনবন করে ঘোরাবো, না হলে আমার নাম প্রভাদেবী নয়। এবার বিন্নির ডাক পড়লো রান্নাঘরে। অমিতাভ বিন্নিকে সঙ্গে করে নিয়ে চলে গেল রান্নাঘরে। বিন্নি রান্নাঘরে পৌঁছাতে উনুন দুধ বসিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর দুধ উতলে পড়তে শুরু করলো। হিন্দুদের মতে নতুন বউ ঘরে এলে দুধ উতলে পড়া খুব শুভ ব্যাপার। তখন সবাই সমস্বরে চিৎকার করে বলতে লাগলো, কোথাও তো অমঙ্গলের চিহ্ন দেখতে পাচ্ছি না, বরং সবকিছু খুব শুভ ব্যাপারই মনে হচ্ছে। যে যাই বলুক, আমাদের নতুন বউ কিন্তু সুলক্ষণা। ভিন্নির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেউ লক্ষ্য না করলেও অমিতাভের চোখ কিন্তু এলোল না। সে বিন্নিকে নিয়ে তার ঘরে চলে গেল। প্রভাদেবী ঘরে ঢুকলেন। এই যে শোনো নতুন বউ, আজ তোমাদের কিন্তু কাল রাত্রি। এই দিনে বর বউ একে অন্যের মুখ দেখে না। এই দিনে একে অপরের মুখ দেখলে অকল্যাণ হয়। আজ তুমি এই বাড়ির অন্য কারোর সঙ্গে শোবে, আর অমিতাভ আলাদা ঘরে শোবে। খবরদার কেউ কারোর মুখ দেখার চেষ্টা করবে না, কিন্তু ভালো করে দুজনেই মাথায় ঢুকে নাও কথাটা। নতুন বউ, বুঝতে পেরেছো? বিন্নি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে ঘাড় তুলিয়ে সম্মতি জানালো এবং শাশুড়ি মায়ের কথায় সম্মতি জানালো। পিসিমা তখন বলল, নতুন বউ আজ আমার সঙ্গেই থাকবে আর আমার সঙ্গেই রাত শোবে। প্রভাদেবী বললেন, হ্যাঁ তাই বরং ভালো হবে। তোমার ভাগ্যে তো আর স্বামী সন্তান সুখ জুটলো না, তোমার বিছানা তো ফাঁকাই পড়ে আছে। আজ রাত না হয় নতুন বউকে নিয়ে সেই ঘরটা বা সেই শখটা মিটিয়ে নিবে। অমিতাভ বেশ রেগে গিয়ে বলল, কি হচ্ছে মা এসব? কিছু কথা বলছো তুমি? প্রভাদেবী বললেন, কেন খারাপ কিছু বললাম কি? পিসিমা এবার দুঃখের সঙ্গে বললেন, কি আর করবো বলো, ভগবান যদি আমার ভাগ্যে না সুখ নেয় তাহলে আমার কি করার আছে? তারপর বিন্নির দিকে তাকিয়ে বললেন, চলো মা, অনেকটা পথ এসেছিস, খুব দখল গেছে, জামা কাপড় পাল্টে হাতে জল দিয়ে বিশ্রাম করবি চল। বিন্নির পিসিমাকে খুব ভালো লাগলো। যাই হোক, একজনকে সে পেল যার মনটা খুব ভালো। পিসিমার সঙ্গে বিন্নি তার ঘরে চলে গেল। বিন্নি পিসিমার ঘরে ঢুকে দেখলো ঘরটা মস্ত বড়। ঘরের মাঝখানে দেয়ালে একটা ড্রেসিং টেবিল আছে, যার সঙ্গে অনেকগুলো ড্রয়ার লাগানো আছে এবং ড্রেসিং টেবিলের গায়ে অপূর্ব কাঠের কাজ করা। আর ড্রেসিং টেবিলের মাঝখানে একটা বিরাট আয়না। বিন্নি আয়নাটার দিকে তাকিয়ে মনে হলো যেন আয়না থেকে ওকে কেউ একজন ইশারায় ডাকছে। এই দৃশ্য দেখা মাত্রই বিন্নির ভয়ে হাড় হিম হয়ে গেল। বিন্নি কিছুক্ষণ ওখানে বসেই পড়ল। তারপর ভাবলো হয়তো সারাদিনের ক্লান্তিতে ওই ছবি তার মন থেকে আয়নায় প্রতিফলিত হয়েছে। তাই উঠে দাঁড়িয়ে শান্ত হয়ে আবারও আয়নার দিকে তাকালো বিন্নি। না, এইবার ওই ছবিটা দেখতে পেল না। বিন্নি মনে মনে ভাবলো, শুধু ভয় পাচ্ছি আমি, এখন আর ভয় পাবো না। এগুলো সব আমার ভ্রান্তি। এগুলো মনে মনে বিন্নি নিজেকে শান্ত করলো। রাতে খাওয়া দাওয়া করে বিন্নি ঘুমাতে গেল। পিসিমার সঙ্গে তার ঘরে গেল। সারাদিনের ক্লান্তির পর বিন্নি শুয়ে পড়ল, ঘুমিয়ে পড়ল। পিসিমা বিন্নির একটা হাত ধরে শুলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল পিসিমা। তখন ঠিক মধ্যরাত হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে পিসিমার ঘুম ভেঙে গেল। পাশের ঘরে ঘুরে দেখলো বিন্নি বিছানায় নেই। সঙ্গে সঙ্গে পিসিমা দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন এবং বাইরে এসে অবাক হয়ে গেলেন। পিসিমা দেখলেন বিন্নি ঘুমের ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পিসিমা ছুটে গিয়ে বিন্নিকে ধরে নিয়ে এলেন ঘরে। বিন্নির ঘুম ভাঙতেই চমকে উঠলেন তিনি। অন্ধকারে কাউকে দেখতে না পেয়ে পিসিমাকে জড়িয়ে ধরে ফেললো বিন্নি এবং পিসিমা লক্ষ্য করলেন বিন্নি যখন ঘর থেকে বাইরের দিকে চলে যাচ্ছিল তখন ঠিক তার পিছু পিছু একটা কালো বিড়াল যাচ্ছিল। পিসিমা ছুটে যেতেই চোখের সামনে দিয়ে ছুটে যেতেই এদিক ওদিকে চলে গেল ঘাড় কালো করে রঙের অন্ধকার লোমশ বিড়াল, যার বুকটা ক্ষত বিক্ষত, চোখ দুটো কালো, মুখ দুটো ধক্ত বিক্ষত
হলেও চোখ দুটি কিছুই হয়নি। বিড়ালটি চোখের বনি কালো আর হলদেটে, চোখের ভেতরটা গাঢ় লাল টকটকে। ওই বিড়ালটির মুখ থেকে ঝরে পড়েছে বাড়ি বিন্দুর মতো টাটকা টাটকা রক্তবিন্দু, যেন এই মাত্র নৃশংসভাবে কামড়ে এসেছে। পিসিমা ছুটে যেতে বিড়ালটিকে একবার তার দিকে তাকিয়েছিল। পিসিমাও খুব ভয় পেয়ে গেলেন, বিন্নিকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বিন্নি ঘুমিয়ে পড়েছে এবার। পিসিমা সারা রাতটা এটা ওটা চিন্তা করে কাটিয়ে দিলেন। আজ বিন্নির ফুল সজ্জা, ভোর থেকে শুরু হয়ে গেল বিয়ে বাড়ির রান্না বান্না। সন্ধ্যার সময় তাকে খুব সুন্দর করে সাজানো হলো। তারপর একজন একজন করে নিমন্ত্রিত অতিথিরাও আসতে শুরু করে দিল। বিন্নির বাড়ি থেকে সবাই চলে এলো। খুব ধুমধাম করে বিন্নির ফুল সজ্জা হয়ে গেল। বিন্নির বাবা আর মা একা একা হয়ে গেলেন। মা ছাড়া যে তাদের আর কেউ নেই। ভাই তার স্ত্রী আর পুত্রকে নিয়ে শহরে ফিরে গেছে। সেদিন রাত একটু গভীর হতেই বাড়ির বাইরে কিছুটা শব্দ পেয়ে পিসিমা দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। আচমকাই একটা কালো বিড়াল তার উপরে ঝাঁপিয়ে পড়ল। পিসিমা ছিটকে পড়ে গেলেন। বিড়ালটি তখন তার চোখ দিল আরো বড় বড় করে, ঘর করো নিঃশ্বাস নিতে লাগলো এবং পিসিমা মুখের বাকরুদ্ধ হয়ে গেছে। বহু চেষ্টা করেছে চেঁচিয়ে লোকজন ডাকার, কিন্তু কিছুতেই যেন কিছু করতে পারছে না। বিড়ালটি তখন বিকট শব্দ করে হাসি দিল, পিসিমার উপরে ঝাঁপিয়ে পড়ল। এক কামড়ে পিসিমার গলাটা কিছুটা মাংস তুলে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে পিসিমার শরীর থেকে টাটকা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। বিড়ালটি পরম আনন্দে সেই তাজা রক্ত পান করতে লাগলো। একসময় পিসিমার শরীর রক্ত শূন্য হয়ে গেল আর ওইভাবেই সেখানেই পড়ে রইল। পরের দিন সকালে যখন পিসিমার মতো রক্ত শূন্য দেহটা সবার চোখে পড়ল, বিন্নি তখনও ঘুম থেকে ওঠেনি। বাড়ির কান্নার শোরগোল পড়ে গেল। বিন্নি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। পিসিমার মৃতদেহের কাছে গিয়ে সে কাঁদতে শুরু করলো। প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো বিন্নির, কারণ এই পিসিমাই তাকে খুব ভালোবাসত। প্রভাদেবী তো খুব খুশি হলেন, বিড়বিড় করে বলতে লাগলেন আপদ বিদেয় হয়েছে। আর তারপরে চেঁচিয়ে বলতে শুরু করলেন, আমি প্রথমেই বলেছিলাম এই মেয়ে ভালো নয়। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজায় বিড়ালের হাড় পড়েছিল, হাড়ের জন্য আছে দিদিকে এইভাবে চলে গেল। অমিতাভ তার মাকে থমক দিয়ে বলল, তুমি চুপ করবে? কোথায় কি বলতে হয় সেটাও জানো না? মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, ওকে ডাক্তার দেখাতে হবে। প্রভাদেবী বললেন, কিছুই করতে হবে না, ওই খেয়েছে তোর পিসিমাকে। কেউ আর তার কোনো কথা না শুনে পিসিমার অন্তিম যাত্রায় সামিল হলো। কিছুক্ষণ পর বিন্নির জ্ঞান ফিরলেও তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। যতদিন যেতে শুরু করলো বিন্নির অবস্থাও আরো খারাপ হতে শুরু করলো। আস্তে আস্তে যেন সব রক্ত তার শরীর থেকে কোথায় যেন চলে যাচ্ছে। বিন্নি দুর্বল হয়ে পড়তে লাগলো। আর পিসিমার মৃত্যুর পর গ্রামের অনেক মানুষ একইভাবে মারা যেতে লাগলো। এমনকি পশু জন্তুরাও বাদ পড়ল না। কোনো এক শক্তির যেন রক্ত খাওয়ার নেশা ধরে গেছে। রোজ তার টাটকা রক্ত চাই চাই চাই। ক্রমে বিন্নি ছিন্ন হতে শুরু করলো। অমিতাভ তাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বাবু দেখে বললেন, আপনার স্ত্রীকে রক্ত দিতে হবে, ওনার রক্ত স্বল্পতা হয়ে গেছে। খুব শীঘ্রই রক্ত দিতে না পারলে ওনাকে কিন্তু বাঁচানো যাবে না। আপনি এখনই ওকে হাসপাতালে ভর্তি করে দিন, না হলে রক্ত জোগাতে পারবেন না, বুঝতে পেরেছেন? অমিতাভ এই কথাগুলো শুনে তার বাবাকে ফোন করলো এবং সুকুমার বাবু সেখানে উপস্থিত হলেন। বিন্নির বাড়িতেও খবর দেওয়া হলো। বিন্নিকে ওখান থেকে সোজা হসপিটালে নিয়ে চলে গেল অমিতাভ। ইতিমধ্যে বিন্নির বাবা মাও এসে পড়েছেন হসপিটালে। পরপর দুদিন একটানা রক্ত দেওয়ার পরেও যখন বিন্নির শরীরের অবস্থার কোনো উন্নতি হলো না, তখন ডাক্তারবাবু অমিতাভকে বললেন, যদিও অভয় দেন তাহলে একটা কথা বলি। অমিতাভ বাবু বললেন, হ্যাঁ বলুন না ডাক্তারবাবু, আমাকে কি করতে হবে? ডাক্তারবাবু বললেন, বিন্নির একটা শারীরিক রোগ নয়, আমি যেটা বুঝতে পারছি বিন্নির শরীরে কোনো রোগ নেই। যখন রক্ত দেওয়া হচ্ছে ঠিক তখনই তার কিছুক্ষণ পরে ওর শরীর থেকে রক্ত চলে যাচ্ছে। এভাবে ওকে বাঁচানো যাবে না, ওর অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। অবস্থার উন্নতির চেয়ে অবনতি বেশি হচ্ছে। রায়বাবু কাঁদতে কাঁদতে ডাক্তার বাবুর হাত ধরে বললেন, তাহলে এখন কি করতে পারি আমরা? এইভাবে আমাদের একমাত্র বেড নয় না, মরি চলে যাবে আমাদের সামনে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিছু করার নেই আমাদের। সোমা দেবী হাও মাও করে কেঁদে ফেললেন। অমিতাভের মনটাও ভার আক্রান্ত হয়ে পড়ল। সুকুমার বাবু বললেন, যত টাকা লাগে দেব, আমার বোমাকে বাঁচান ডাক্তারবাবু,
ডাক্তারবাবু বললেন, আপনারা এইভাবে ভেঙে পড়বেন না, আপনাদের শক্ত হতে হবে সময়। আমার মনে হয় ব্যাপারটা অন্য কিছু। অমিতাভ বাবু বললেন, কি ডাক্তারবাবু, ওকে ভালো করার কোনো উপায় নেই নাকি? ডাক্তারবাবু বললেন, আহা আছে, চিন্তা নেই, আপনারা কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার পরিচিত একজন মনোরোগ বিশেষজ্ঞ আছে, আমি কাল ওনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আমি এখনই আবার একবার কথা বলছি ওনার সঙ্গে, কেমন? উনি এলেই সব কিছু ঠিক হয়ে যাবে। উনি এসব বিষয় নিয়ে খুব পড়াশোনা করেছেন। এখন উনি কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে বনু সায়েন্সের প্রফেসর। চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসেন উনি। একটু দাঁড়ান, আমি এখনই খবর দিচ্ছি ওনাকে। অমিতাভ বলল, তিনি কি আসবেন এখানে? ডাক্তারবাবু বললেন, অবশ্যই আসবেন উনি। কেউ ওনাকে ডাকলে ছুটে যান উনি তৎক্ষণাৎ। উনি সব কিছু ঠিক করে দেবেন। আপনারা একটু শান্ত বসুন। বিভিন্ন শরীরের রোগটা কিন্তু মনের রোগ, বুঝতে পেরেছেন? আর মনের রোগ মনোরোগ বিশেষজ্ঞ ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না। আপনারা চিন্তা করবেন না, আমি এখনই খবর দিচ্ছি ওনাকে। দেখবেন আজই তিনি এসে পড়বেন। এই বলে ডাক্তারবাবু হসপিটালের ভেতরে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে এসে জানালেন, উনি আসছেন, কয়েক ঘন্টার মধ্যে চলে আসবেন। ওনারা একটু নিশ্চিত হলেন, কিন্তু মনের ভেতরে কালো মেঘ দূর হলো না। অমিতাভ হসপিটালের এদিক সেদিক ঘুরতে লাগলেন। গাড়ির মধ্যে কাগজ পড়তে পড়তে যখন গ্রামের মধ্যে এসে প্রবেশ করলাম, তখন হঠাৎ করে একটা পচা মাংস তীব্র আষ্টে গন্ধ লাগলো আমার নাকে। বুঝতে পারলাম কিছুটা হতে চলেছে গ্রামে। বাইরের দিকে তাকিয়ে আকাশের দিকে কালো মেঘের ছায়া লক্ষ্য করলাম, যেন পুরো গ্রামটাকে ঢেকে রেখেছে। হসপিটালের সামনে এসে যখন গাড়ি নিয়ে এসে থামলাম, তখন অনুভব করলাম ওখানে একটা গুমট গরম আবহাওয়া পুরো জায়গাটাকে গ্রাস করে রেখেছে। গাড়ি থেকে নেমে হসপিটালের মধ্যে প্রবেশ করতেই কে একজন আমাকে পেছন থেকে ডান ধরে ডাকলো। ঘুরে তাকিয়ে দেখলাম আমার এক সময়ের বন্ধু অমিতাভ আমার নাম ধরে ডাকছে। অমিতাভ বলল, ত্রিদীপ, ত্রিদীপ। আমি বললাম, অমিতাভ, তুমি এখানে? কি ব্যাপার, চোখ মুখ এমন করে বসে আছো কেন? তখন অমিতাভ বলল, তোমার সঙ্গে এইভাবে দেখা হবে ভাবতে পারিনি। আজ কতগুলো বছর পর দেখা। সেই কলেজের অধ্যাপনা ছেড়ে দিলাম, আর তোমার সাথে দেখাই হয়নি। আমি বললাম, আমি তো অধ্যাপনা করছি। তা তুমি এখানে? অমিতাভ বলল, আমি তো এখানেই থাকি, এখানে আমার বাড়ি। তা তুমি এখানে? আমি বললাম, আমি একটু বিশেষ দরকারে এসেছি। তা তোমার কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? অমিতাভ আমাকে সব কিছু খুলে বলতেই আমার চক্ষু যেন বড় বড় হয়ে গেল। ডাক্তারবাবু আমাকে দেখতে পেয়ে বললেন, আসুন স্যার, আসুন আসুন, প্লিজ আসুন। আমি ডাক্তারবাবুকে ঘাড় নেড়ে অমিতাভকে বললাম, এসো আমার সঙ্গে ভেতরে এসো, আমি এসে গেছি, আর চিন্তা করতে হবে না। বিন্নি তোমার বউ জানলে আমি কালকে আসতাম, ওর জন্য তো আমি এখানে এসেছি। অমিতাভকে নিয়ে আমি বিন্নির কাছে চলে গেলাম। কত সুন্দর একটা মেয়ে, রোগা শীর্ণ হয়ে গেছে। ডাক্তারবাবুকে বললাম, ওকে বাড়িতে রেখে চিকিৎসা করানো যাবে? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ যাবে, রক্তটা টাইম মতো দিতে হবে, এই আর কি। আমি বললাম, একজন নার্সকে পাঠিয়ে দিন। তারপর অমিতাভের দিকে তাকিয়ে বললাম, ওকে বাড়ি নিয়ে চলো, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। বিন্নিকে বাড়িতে নিয়ে আসা হলো। সঙ্গে ওনারা সবাই গেলেন। একজন নার্স ওনাদের সঙ্গে এলো। অমিতাভ আমার সঙ্গে গাড়িতে চলে গেল। বাড়ির সামনে গাড়ি থেকে নামতে অমিতাভ আমাকে বাড়ির ভেতর নিয়ে গেল। ওনারা সবাই চলে এসেছেন বাড়িতে। বাড়িতে ঢুকতেই আমার মনে হলো এখানে কোনো একটা গোলযোগ আছে। ঠিক কি আছে সেটা ঠিক বলতে পারবো না, তবে মনে একটা অস্বস্তি ভাব করছিল। চারিদিকে বাতাস যেন বাড়ির চারিদিকে মধ্যে আর বের হচ্ছে না। একটাও পাখির ডাক, শ্মশানের মধ্য নিস্তব্ধতা। গৃহস্থের বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? এটা আমাকে সত্যি ভাবিয়ে তুললো। অমিতাভ বলল, একটা কথা বলবো। আমি বললাম, কি বলো না। অমিতাভ বলল, কিছু কি বুঝতে পারছো? সত্যি কোনো গন্ডগোল আছে বিন্নির? কি হবে বলো তো? আমি আসল কথা না বলে ভেঙে বললাম, এখনই কিছু বলা যাচ্ছে না, দেখি আজ রাতটা। সন্ধ্যা হয়ে গেল তো। সন্ধ্যার কিছুটা পরেই আমি অমিতাভের ঘরে চলে গেলাম। বিনের একই রকম অবস্থা। এত সুন্দর দেখতে একটা মেয়ে কেমন যেন হয়ে গেছে, প্রায় সারা শরীর সাদা হয়ে গেছে, শরীরের রক্তের ভাগ কমে গেছে। অতি শীঘ্রই কিছু ব্যবস্থা না করতে পারলে বিন্নি হয়তো বা মারা যাবে। তাই যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে। বাড়িতেও কারো মন মেজাজ তেমন ভালো নেই, রক্ত একটানা দেয়া চলেছে। সন্ধ্যায় অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এসছে, তখন আমি বাইরে একটা খুটখাট শব্দ শুনতে পেলাম। আমার সামনে বসেছিল রোহিত। রোহিত আমার গাড়ি চালায়, চোখ খাটো,
টুকটাক কাজও করে দেয়। দেখলাম ওর মুখটা নিমিষে রক্তহীন সাদা হয়ে গেছে। আমাকে বলল, ওই শুনছেন কিসে যেন একটা শব্দ হচ্ছে। আমি বললাম, অত বেশি করে বলার দরকার ছিল না, কোথা থেকে ভেসে আসছে একটা শব্দ, শুধু এটা বললেই হতো। কিন্তু আসছে কোথা থেকে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, একবার মনে হচ্ছে খুব একটা বেশি দূরে নয়, কাছাকাছি কোথাও থেকে আসছে। রোহিত ভয়ে আড়ষ্ট হয়ে গেল। অমিতাভ সেই শব্দটা পেয়ে চলে এসেছে এখানে। ওর মুখে দেখলাম আতঙ্কের ছাপ। আমি ওদের দুজনের দিকে তাকিয়ে বললাম, ভয় পেও না তোমরা, দাঁড়াও আমাকে একটা টর্চ এনে দাও তো, জলদি দেন দাও। অমিতাভ বাড়ির ভেতর থেকে টর্চ নিয়ে এলো। সেটা নিয়ে আমি ঘর থেকে বেরোতে বেরোতে বললাম, তোমরা এখানে থাকো, ঘর থেকে বেরিও না, কেমন? আমি একটু দেখে আসি। আর হ্যাঁ, অমিতাভ বিন্দির দিকে একটু খেয়াল রেখো। কিন্তু দেখবোটা কি? টর্চ হাতে সারা বাড়ি রীতিমতো তন্ন তন্ন করে খুঁজলাম। আওয়াজের উৎস কোথায় ধরতে পারলাম না। এক এক সময় মনে হচ্ছে একই জায়গা থেকে শব্দটা আসছে। কি ব্যাপার? ঘরে ফিরে আসার পথে শব্দটা থেমে গেল। ঘরে ঢুকতে দেখি অমিতাভ আর রোহিত পাথরের মূর্তির মতো বিছানায় পা তুলে বসে আছে। ওদের দুজনেই ধারণা আমি মন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে অমিতাভ বলল, ও কি ভয়ঙ্কর শব্দটা, যেন কান ফাটিয়ে দিচ্ছিল। কি করে থামালে তুমি ওটা? ভাগ্যিস এসেছিল, আজকে তুমি না হলে যে কি যে হয়ে যেত না। ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে কোনো লাভ নেই, আমার উপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক। রাত্রে আমার ঘুম এলো না। মনের মধ্যে কেমন একটা অমঙ্গল যেন কাজ করছিল। চারিদিকে কেমন যেন একটা কোমট বাঁধা গরম লাগছিল। মাঝে মাঝে বিশ্রী পচা মাংস পচা গন্ধ আমার নাকে আসতে শুরু করলো। রোহিত বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু আমি কিছুতেই ঘুমাতে পারছি না। হঠাৎ করে আমার কাশ শিউরে উঠলো। আবার সেই খুটখাট শব্দটা এবার যেন খুব কাছ থেকে আসছে, যেন এখানে এই ঘরের দরজাতে। কি বিকট শব্দ! আমার মাথায় তখন একটা বুদ্ধি এসেছে। কি করতে হবে ভেবে ধরমর করে বিছানা থেকে উঠে বসতেই দরজাটা থেমে গেল এবং বসে বসে খানিকক্ষণ ভাবতে লাগলাম। তারপর রোহিতকে না ডেকে টর্চটা হাতে নিয়ে ঘরের ভেতরে বেরিয়ে গেলাম। কিছু কোথাও পেলাম না, শুধুমাত্র একটা কালো বিড়াল এদিক থেকে ওদিকে চলে গেল। ফিরে এসে রোহিতকে ডেকে ঘুম থেকে উঠলাম। ওকে ওই শব্দটা সম্পর্কে কিছুই জানিয়ে এটা বলতে বলতে সেদিন রাতটা কাটালাম। তারপর আর কোনো শব্দ পাইনি। আর আমার গলায় একটা নীলকান্ত মণির লকেট আছে। ওটা থাকলে কোনো ভূত প্রেত জন্তু কেউ আমার কিছু করতে পারবে না। পরদিন সকালে অমিতাভ আমাকে ডেকে বলল, অলৌকিক এক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করতে হয়, বুঝতে পেরেছিস? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, যদি হোম আমি শেষ করতে পারি তাহলে সব চিরদিনের জন্য কেটে যাবে, বিন্নিও ভালো হয়ে যাবে। অমিতাভ একটু অবাক হয়ে বলল, কেন? শেষ করতে না পারার অসুবিধাটা কোথায়? আমি বললাম, সে এখন তোমাকে আমি বলতে পারবো না, আসল কথা বলবো না। তুমি কি চাও আমি ওই হোম করি? সত্যি করে বলো। অমিতাভ বলল, নিশ্চয়ই, বিন্নির মঙ্গলের জন্য যদি কিছুমাত্র সম্ভাবনা থাকে তাহলে আমি বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেবো না বন্ধু। আমি বললাম, তুমি বাড়ির সবার একটু মতামত নিয়ে আমাকে জানো তাহলে, ঠিক আছে? অমিতাভ ঘাড় নাড়িয়ে ভেতরে চলে গেল। তারপর ফিরে এসে বলল, সবাই রাজি আছে বন্ধু। আমি বললাম, ঠিক আছে, যাও ব্যবস্থা করো। আমি একটা ফর্দ দিচ্ছি, তাড়াতাড়ি জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি আনিয়ে নিচ্ছি। আজকে রাত 10টায় পুরো পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু করব। এদিকে যত সময় যাচ্ছিল বিন্নির অবস্থাও অবনতির দিকে যাচ্ছিল। চিন্তায় সবার কপালে ভাঁজ পড়ে গেছে। রায়বাবু আর সোমা দেবী বারবার আমার দিকে এসে রীতিমতো কাঁদছেন। আমি বারবার সান্ত্বনা দিচ্ছি তাদেরকে। তাই বেশি দেরি না করে রোহিতকে আড়ালে সম্পূর্ণ একা ডেকে গিয়ে কিছু জরুরি কথা বলে শহরে পাঠিয়ে দিলাম আমার হোমের জন্য কিছু প্রয়োজনের জিনিস আনতে। আর তার সঙ্গে আমার একটা জরুরি কাজ ছিল, সেটাও সম্পূর্ণ করতে হবে, ফিরতে বলে দিলাম। রোহিত সবকিছু বুঝে নিয়ে গাড়ি চালিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দুপুর 3টে নাগাদ রোহিত আমাকে ফোন করে জানালো যে আমি তাকে জরুরি একটা কাজের জন্য পাঠিয়েছিলাম, যে ওই কাজটা সম্পূর্ণ করেছে আর হোমের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো সে জোগাড় করে ফেলেছে। কয়েক ঘন্টার মধ্যে সে ফিরে আসবে গ্রামে। আমি যেন আর চিন্তা না করে সবকিছুই ঠিকঠাক করে ফেলেছে সে। আমি খুব খুশি হলাম রোহিতের কাজে। তাকে বললাম, এর জন্য তোমার একটা উপহার পাওনা রইল রোহিত।
তুমি না থাকলে এত তাড়াতাড়ি আমি হয়তো এই জরুরি কাজগুলো সম্পূর্ণ করতে পারতাম না। আচ্ছা, সাবধানে ফিরে এসো। এখনো তোমার কিছু কাজ কিন্তু বাকি আছে। সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করো। সাবধানে গাড়ি ড্রাইভ করবে, কেমন? আর হ্যাঁ, অবশ্যই সিট বেল্ট লাগাবে কিন্তু, বলে দিচ্ছি একেবারে। রোহিত খুশি হয়ে গেল আর বলল, একদম ঠিক বলেছেন। তা তোমার ওখানে কাজ কত দূর? ওখানে কাজটা তো সম্পূর্ণ হলো। আমি হেসে বললাম, তুমি আর এখানে যে ফাঁদ পেতেছি সেই ফাঁদ থেকে নিস্তার নেই। জয় আমাদের হবেই। আমার অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হবে। বাকিটা না হয় এখানে এসেই দেখতে পারবে। নির্দিষ্ট সময়ে সবকিছু জোগান করা সম্পূর্ণ হয়ে গেল। বিন্নিকে নিয়ে এসে ওখানে বসানো হলো, যেখানে হোমের ব্যবস্থা করা হয়েছে। রোহিতকে আমার পাশে সহকারীর মতো করে কাজ করতে বললাম। ব্যাপারটা আমি অনেকটাই আন্দাজ করে ফেলেছিলাম ততক্ষণে। বাড়ির সামনে যে বিরাট ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে হোমের জায়গা করা রয়েছে। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এনেও রাখা হয়েছে। রোহিত শহর থেকে ফিরে এসেছে আর এক পাশে বিষণ্ণ মুখে বসে রয়েছে। আমি হোমের জায়গায় উপস্থিত হতে সে কাতর হয়ে বলল, আমি কি পারবো? আমি তো পুজোর কিছুই জানি না। আমি তখন হেসে বললাম, কিছু ভয় নেই রোহিত, তোমাকে কিছু করতে হবে না, কেবল মাঝে মাঝে এটা ওটা এগিয়ে দিবে, তাহলে হবে। অমিতাভ ডেকে বলল, হোম আরম্ভ করার পর বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে, কিন্তু ভয় পাবে না। স্থির হয়ে এক জায়গায় বসে ভোলা বাবার নাম করবে। বাবা সবার মঙ্গল করবেন। বিরুদ্ধ শক্তির চেষ্টা করবে সে যাতে আমি হোম শেষ না করতে পারি। আর বিন্নির হাত ভালো করে শক্ত করে ধরে রাখবে যাতে ওই স্থান থেকে উঠতে না পারে। মাথায় রাখবে এই কথাগুলো, কোনো ভুল যেন না হয়, তাহলে কিন্তু সবাই মারা যাবেন। কাউকেও ছাড়বে না, কাউকে না। বাড়ির সবাইকে এটা জানিয়ে দিও কিন্তু, ঠিক আছে? অমিতাভ বলল, আমি অক্ষরে অক্ষরে পালন করব, দরকার হলে জীবন দিয়ে রক্ষা করব, কোনো ভুল করব না আমি। তুমি পূজা শুরু করে দাও, বিন্নির জন্য আমি সব করতে পারি। পূজা শুরু করবার আগে সবার আগে দেহ বন্ধন করা একটা আসন করেছি। বাড়ির ছাদে ধরাম ধরাম করে বিকট আওয়াজ হলো। সুকুমার বাবু দৌড়ে গেলেন দেখতে কি ব্যাপার। ফিরে এসে বললেন, কি আশ্চর্য ব্যাপার, একটা থান ইট পড়ে গেছে। কোথা থেকে পড়েছে? বাড়ির ছাদে, যেটা পড়া কোনোভাবেই তো সম্ভব নয়। আমি ততক্ষণে ঘটা স্থাপন করে মহাকাল ভৈরবের ধ্যান শুরু করলাম। ধ্যান শেষ করে হাতে ফুল তুলে নিয়ে মহাকাল ভৈরবকে অর্পণ করে পুজো আরম্ভ করলাম। মহাকাল ভৈরবকে সমানধন দেবার সময় বাড়ির সামনে গাছে অসংখ্য কাক ডেকে ডেকে উঠল আর কাকার শব্দে বাড়ির চারিদিকে গোল হয়ে ঘুরে বেড়াতে লাগলো। রাতের নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকদের ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এর মধ্যে বিন্নি আবারও বিকট স্বরে কাঁদতে শুরু করলো। মাঝে মাঝে মনে হতে লাগলো একদল কালো বেড়াল যেন শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমারও এদিকে আসছে। আমার মন বারে বারে সরে যাচ্ছে। পুজো থেকে বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে গেছে, এবার মহাকাল ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। কিন্তু আমার তখন কেমন একটা চিন্তা চলছে। হোম শেষ হবে তো? পূজা শেষ করে হোমের বেদিতে বাণীর ওপরে যোগিনী মন্ত্র আঁকলাম এবং শহর থেকে রোহিতের নিয়ে আসা ফুল আর রক্ত চন্দন দিয়ে যোগিনীর হোম শুরু করলাম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। রোহিত সবকিছু এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেল কাঠ চলছে অনেকখানি করে, রীতিমতো ঘি একবার করে আহুতি দিচ্ছে। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। রোহিত ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়লো আর বলল, আরে এ আবার কি? দেখো দেখো দেখো, ভালো করে দেখো। আমি তাকিয়ে দেখলাম হোমের বেদির শুকনো বাড়ি কেমন যেন ভিজে উঠেছে। কি করে তা হবে বুঝতে পারলাম। এই তো শুরু। আমি জানতাম হোম শেষ করতে পারবো না। আমি তো জন্য খুব মায়া হচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে বসেছিল। তার থেকে বেশি মায়া হচ্ছিল বিন্নির জন্য। তার সারা শরীর প্রায় সাদা হয়ে এসেছে। অবশেষে কিছুই উপায় না পেয়ে ভোলানাথকে স্মরণ করে মহাকালের ধ্যানে আরম্ভ করলাম। মহাকাল ভোলানাথের কৃপায় পরিস্থিতি এখন অনেকটাই ঠান্ডা হয়েছে। হোমের আগুন দেখলাম আবারও আগের মতোই করে রীতিমতো দাও দাও করে চলছে। বাবা মহাকালের শিবার কৃপায় হোম শেষ করতে সক্ষম হলাম। কিন্তু বিপদটা ঘটল
অন্য জায়গাতে। হঠাৎ করে বিন্নির শরীরে যেন অসুরের মতো ক্ষমতা এসে গেল। সবাই ছড়িয়ে ছিটিয়ে সোজা হয়ে গেল হোমকুণ্ডের দিকে। কিন্তু হোমকুণ্ডের ধারের কাছেও যখন ঘেঁষতে পারলো না, তখন তেড়ে এলো আমার দিকে। আমাকে যেন এক্ষুনি মেরে ফেলবে। কেউ তাকে আটকাতে পারছে না। তবে হোম শেষ হয়ে গেছে, এটাই একটা শান্তি। শেষ হওয়ার আগে যদি বিন্নি এরূপ আচরণ করত তাহলে কি হতো কে জানে। বিন্নি এরূপ আচরণ কি করে করব যখন কিছুই বুঝতে পারছি না, তখন হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ে গেল। গুরুদেব একবার আমায় বলেছিল, যখন কোথাও ব্যর্থ হবে তখন অবিষ্ট লক্ষ্যে তখন তোমার গলার উপর একটা নীলকান্ত বনের সাহায্য নেবে, বাবা মহাদেবের আরাধনা করবে। এই পৃথিবীর সব চাইতে শক্তিশালী মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে, দেখবে সব বিপদ কেটে যাবে বাবা মহাদেবের কৃপায়। তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে সফল হবে। গুরুদেবের এই কথাগুলো মনে পড়তে আমি অবশেষে নীলকান্ত বনের সাহায্য নিলাম। বনবিদ্যায় আমি পারদর্শী। আমাকে 10 মাথাওয়ালা রাবণ আখ্যা দেওয়া হয়েছে। সঠিক সময় জিনিসটা আমার মাথায় চট করে চলে এলো। বনবিদ্যায় পারদর্শী হওয়ার ফলে বিন্নির মুখের দিকে তাকিয়ে ওর বন বুঝতে আমার বেশিক্ষণ সময় লাগলো না। ও কি বলতে চাইছে সেটাও আন্দাজ করতে পারলাম। বাবা মহাদেবের নাম নিয়ে নীলকান্ত বনিটার হাত ধরে বিন্নির দিকে তাক করতেই সে আমার সব কথা শোনার জন্য বাধ্য হয়ে গেল এবং বিন্নিকে বহিত করে নীলকান্ত বনি হাতে ধরে আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করে মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ শেষে যখন চোখ খুললাম তখন ঠিক সময় মতো রোহিত আমার দিকে রক্তচন্দন দিয়ে এগিয়ে দিল। মন্ত্র উচ্চারণের সাথে নীলকান্ত মনির সাহায্যে আমি বাবা ত্রিকাল মহাকালকে আমার শরীরে আহ্বান করিয়েছি। রোহিতের হাত থেকে রক্তচন্দনটা নিয়ে তার তিলক নিজের কপালে ধারণ করলাম। রক্তচন্দনের তিলক কপালে ধারণ করতেই নীলকান্ত বনি নীল হয়ে চলে উঠল। সেই নীল আলোয়ের আভায় বিন্নি অনেকটাই দুর্বল হয়ে পড়ল। ঠিক তখনই হঠাৎ করে একটা বিশাল পেতলের জলের ঘোড়া রীতিমতো শূন্য ভেসে এলো আমার দিকে। আমি হর হর করে ভোলানাথের নাম নিয়ে এক খুশিতে ঘোড়াটাকে রীতিমতো 2 ভাগ করে মাটিতে ফেলে দিলাম। বুঝতে পারলাম নীলকান্ত মনির সাহায্যে আমার শরীরে প্রচুর ক্ষমতা বেড়ে গেছে। মহাকাল শিব আমার শরীরে এখন অবস্থান করছেন। বিন্নি একটা হাত ধরে অমিতাভকে বললাম, তোমার বাড়ির ঈশান কোন এক বিড়াল হাড় পোতা আছে, কাউকে দিয়ে এই হাড়টা নিয়ে এসো, খুব দ্রুত নিয়ে আসো। সুকুমার বললেন, হ্যাঁ আমি নিয়ে আসছি। এতটুকু বলেই চলে গেলেন। সুকুমার সেটি নিয়ে এসে হাজির হলেন। আমি হাতটি সুকুমারের হাত থেকে নিতেই একটা পচা মাংস আষ্টে গন্ধে চারিদিকটা ভরে উঠল। ঠিক যেন এক পচা মরে যাওয়া মরা গন্ধ, কি উটকো আর বিশ্রিতার গন্ধ। সবাই নাক চেপে দিয়ে রীতিমতো গন্ধ কিছুতেই যেন গেল না। সবার শরীরে যেন মিশে যাচ্ছে আস্তে আস্তে করে সে বিভৎস গন্ধ। শুধু গন্ধ নয়, তার সঙ্গে আবার একটা হাসিও রয়েছে। সবার কান রীতিমতো ঝালাপালা করে দিল। সবার কান চাপ দিয়ে আতঙ্কে বসে রইল। এক উটকো গন্ধ চারিদিকে যেন ভরে গেল। সে এক বিভৎস হাসি। সবাই অতিষ্ঠ হয়ে উঠল। কিন্তু মজার বিষয় হলো বিন্নি যেন কিছুই মনে হচ্ছে না। সে একইভাবে চুপচাপ বসে রইল। আমিও শক্ত করে এক হাতে তাকে চেপে ধরে রইলাম, আর অন্য হাতে হাতটি নিয়ে রোহিতকে বললাম, শহর থেকে যে রক্তচন্দনটা এনেছো না, সেটা ছিটিয়ে দাও এই হাড়ের উপর। রোহিত, বুঝতে পেরেছ? খুব তাড়াতাড়ি দাও। অমিতাভ, শক্ত করে ধরে রাখবে ওকে। রোহিত সঙ্গে সঙ্গে হাড়ের উপরে রক্তচন্দন ছিটিয়ে দিল। আমি বাবা মহাদেবের নাম নিতে শুরু করলাম। 3 বার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হাড়টি থেকে টাটকা তাজা রক্ত বের হতে শুরু করলো। আস্তে আস্তে হাড়টি রক্ত লাল হয়ে উঠল। সবার ভয়ে মরছে যাওয়ার মতো অবস্থা হলো তখন। কিন্তু বিন্নি সে একইভাবে বসে আছে। তার মধ্যে কোনো হোলটোল নেই। যা করার তাড়াতাড়ি করতে হবে, তা না হলে এই হাড় এখানে উপস্থিত সবাইকে মেরে ফেলবে। তাই বেশি দেরি না করে আমি সঙ্গে সঙ্গে মনোবিজ্ঞানের সাহায্য নিলাম। গুরুদেব বলেছিলেন, কোনো কিছু বড় কাজ করার সময় মনকে একাগ্র করা বাধ্যতামূলক। তাই মনোবিজ্ঞানের সাহায্যে খুব তাড়াতাড়ি আমি মনকে
একাগ্র করলাম। মনটা একত্রিত হয়ে যেতে আমি মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এক হাত বিন্নিকে আরো শক্ত হাতে চেপে ধরলাম, আর অন্য হাতে এই হাড়টিকেও, কারণ এই দুটো জিনিসই প্রাণপণে চেষ্টা করবে আমাদের হাত থেকে নিজেদের ছড়িয়ে নিতে, কিন্তু সেই সুযোগ আমি দেব না। এক মনে মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলাম। আমার মন্ত্র উচ্চারণ শেষ হতে যে প্রকট পচা দুর্গন্ধ চারিদিকে ভরে উঠল, সেটা নিমিষের মধ্যেই মিলিয়ে গেল। আমি মহাকাল শিবের মন্ত্র উচ্চারণ করে হাড়টি থামিয়ে দিয়েছি, কিন্তু এরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি আগে থেকে জানতাম এরকম কিছু একটা হবে। আমি যেটা আন্দাজ করছিলাম সেটাই হলো, কিন্তু এই বাড়ির অন্যান্য সদস্যরা এর কোনো মতেই যেন প্রস্তুত ছিল না। সবাই চমকে উঠে ভয় আড়ষ্ট হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দেখলাম বিন্নি অমিতাভের কাঁধে মাথা রেখে মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ল। বিন্নি অজ্ঞান হয়ে যাওয়া মাত্রই একটা কালো রঙের লোমশ বিড়াল সবার চারিদিকে ঘুরতে লাগলো, যার চোখ থেকে ঠিকরে পড়েছে লাল আলো, আর সেই আলোয় চোখ খুলে চেয়ে থাকা সবার পক্ষে খুব কষ্টকর হলো। কিন্তু ভগবান শিবকে আমি আমার শরীরে আহ্বান করেছি, গলায় আছে নীলকান্তমণি, তাই আমার কিছুতেই যেন কিছু করতে পারছে না। আস্তে আস্তে সে এবার বিরাট গর্জন করতে আরম্ভ করলো। দেখলাম তার মুখের ভেতরে হিংস্র দুটি দাঁত আছে, দাঁত দুটি রক্তে লাল হয়ে আছে, আর মুখ থেকে লোলুপ জিভটা লকটক করে ঝুলছে টাটকা রক্তের নেশায়। কিন্তু যেহেতু আমি সবার কচ্ছ বন্ধন করে রেখেছি, তাই সে কিছুই করতে পারছে না, শুধু গর্জন করছে আর কোকো করে সবার চারিদিকে ঘুরছে। ঠিক সেই সময় আমার হাতে ধরে রাখা ওই হাড়ের মধ্য থেকেও লাল আলোর আভা দেখা যাচ্ছিল। সে কি ভয়ঙ্কর! আর এই বাড়ির বিড়ালটি একটা ছায়া মূর্তি আকৃতি ধারণ করলো। সে কি ভয়ঙ্কর মূর্তি! সবাই ভয় রীতিমতো ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। রোহিত ছুটে এসে আমার দিকে দাঁড়িয়ে আছে, অদ্ভুত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমি অজ্ঞান হয়ে যাওয়া বিন্নির হাতটা ছেড়ে নীলকান্ত মণিটা চেপে ধরলাম ভালো করে, আর অন্য হাতে ওর হাতটি নিয়ে মহাকাল শিবের সব চাইতে শক্তিশালী মৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্র উচ্চারণের সাথে সাথে মনোবিদ্যার সাহায্যে মনকে একগ্রতা করলে সে মন্ত্রের মধ্যে নিয়ে গেলাম। আমার সামনে এখন শুধু দুটি জিনিস আছে, এক ওই ছায়া মূর্তিটা, আর দুই ওই হাতটি। তাছাড়া আমি আর যেন কাউকে দেখতে পাচ্ছি না। এই জায়গায় আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। ভগবান শিব প্রসন্ন হতেই আমার আবারও নীলকান্ত মণি থেকে নিচে আলো ছড়িয়ে পড়ল, রশ্মি বেরিয়ে গেল। এই আলোক রশ্মি সমস্ত অপদেবী বা অপশক্তির বিনাশ করবে, যার কারণ আমি মহাকাল শিবকে আগে থেকে আমার শরীরের মধ্যে আহ্বান করেছিলাম। নীলকান্ত মণি থেকে নির্গত নীলচে আলোক রশ্মি ওই ছায়া মূর্তিটার উপরে পড়তেই সে রাগে আরো বেশি হিংস্র হয়ে উঠল। গো গো করতে করতে হঠাৎ করে কোথায় যেন মিলিয়ে গেল। এই পুরো ব্যাপারটা ঘটলো নীলকান্ত মণি থেকে নির্গত ওই নীলচে আলোক রশ্মির প্রভাবে। আমি মাথা নিচু করে ওই হাড়টির দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে নীলকান্ত মণি থেকে নির্গত নীলচে আলোক রশ্মি হাড়টির রূপে বদলে গেল। সঙ্গে সঙ্গে আমি সেই হাড়টি নিয়ে বিন্নির দিকে তুলে ধরলাম। আমি ঠিক সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। বিন্নির দিকে ওই হাড়টি তুলতে বিন্নির চোখগুলো ধক ধকে চলে উঠলো, আর চোখ দুটো রীতিমতো লাঞ্চে আলোর আভা রীতিমতো নির্গত হতে লাগলো। সে কি ভয়ঙ্কর রূপ বিন্নির! ঠিক যেন উগ্ররূপী ডাকিনি। বিন্নির এইরূপ উগ্র রূপ দেখে আমার মোহ কেটে গেল। আমি তৎক্ষণাৎ রায় বাবুকে সামনে আসতে বললাম। যেহেতু আগেই সবার গাত্র বন্ধন করে রেখেছি, তাই ভয়ের কিছু নেই বলে তাকে আশ্বাস দিলাম। রায়বাবুর সামনে আসতেই তাকে আমি ভয় পেতে বারণ করলাম। রোহিতকে আমার পাশে দাঁড়াতে বললাম, কিন্তু ততক্ষণে বিন্নি আর তাণ্ডব লীলা শুরু করে দিয়েছে। তাকে ধরে রাখা অমিতাভের একার পক্ষে খুব কষ্টকর হয়ে উঠেছে। প্রাণপণে সে এই বন্ধন থেকে মুক্তি চাইছে, কিন্তু আমি তা হতে দিচ্ছি না, কারণ এই ছায়া মূর্তিটি এখন বিন্নির শরীরে প্রবেশ করেছে। শুভ শক্তি আর অশুভ শক্তির এক লড়াই কিছুক্ষণ চলল। আমি উপায় না পেয়ে রোহিতের হাতটা হার দিয়ে রীতিমতো বিন্নির মাথায় হাত দিয়ে মহামৃত্যুঞ্জয় সে মন্ত্র উচ্চারণ করতে করতে মন্ত্র উচ্চারণের শেষে বিন্নি উগ্রতা শুরু হয়ে গেল। সে শান্ত হয়ে গেল। শান্ত হতে আমি তাকে জিজ্ঞেস করলাম, বল তুই কে? এখানে কেন এসেছিস? কে তোকে পাঠিয়েছে? কেন তুই এর জীবনটা শেষ করে দিচ্ছিস?
উত্তর দে তাড়াতাড়ি। দেখলাম কিছুক্ষণ আগেও যে মেয়েটা উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, এখন তার মধ্যে কতটা পরিবর্তন। বিন্নির সাথে সাথে উগ্র কণ্ঠে উত্তর দিল, বলবো না, বলবো না আমি কে, দেখি তোর ক্ষমতা, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমি সবাইকে মেরে ফেলবো, আমার রক্ত চাই, ছাড় বলছি, ছাড়, আমি তোকেও মেরে ফেলবো। আমি তখন বললাম, তাই নাকি? আচ্ছা, তোর মতো একজনের কোনো ক্ষমতাই নেই আমাকে বেড়ে ফেলার, বুঝতে পেরেছিস? আমাকে মারা তো দূরের কথা, তুই সামনে কারো ভাবে আসতে পারবি না, কোনোভাবে আমার সামনে আসতে পারবি না, পুরো ছাই হয়ে যাবি। তোকে অনেক আগে আমি জব্দ করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানিস? তোর মুখ থেকে কথা বার করবো বলে। এখনো বলছি, বল তাড়াতাড়ি। বিন্নি অট্ট হাসিতে ফেটে উঠল আর বলল, বলবো না, দেখি কত বড় ক্ষমতা আছে, আমি অশুভ শক্তির মালিক, আমাকে ধরা অতটা সহজ নয়, আমার রক্ত চাই, ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড় আমাকে। আমি উত্তরে বললাম, অশুভ শক্তিকে বিনাশ করতে বারবার শুভ শক্তি দরকার হয়, আর সেই শুভ শক্তির মালিক হলাম আমি। শুভ শক্তির কাছে অশুভ শক্তি কোনো দিনই টিকতে পারে না। তোর বিনাশও আমার হাতে হবে, তার মজা দেখাচ্ছি। মুখের কথা শেষ হতে আমি নীলকান্ত মণিটা বিন্নির মাথায় ঠেকিয়ে মহাকাল ভৈরবের মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। মহাকাল ভৈরবের মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বিন্নি যেন ছটফট করতে শুরু করলো। ছটফট করতে করতে বলল, থাম, থাম বলছি, থাম, আমি সব বলছি, ছেড়ে দে আমাকে, আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। তুই চুপ কর, তুই চুপ কর, ওনাকে ডাকিস না, উনি আমার সবার রাজা। চুপ কর এখনই বলছি, আমি সব বলছি। আমি মন্ত্র উচ্চারণ থামিয়ে দিলাম আর বললাম, বল তুই কে, কেন এখানে এসেছিস? বিন্নি উত্তর দিল, আমি পিশাচিনী। আমি আবারও বললাম, কোথা থেকে এসেছিস তুই, সত্যি করে বল। বিন্নি উত্তর দিল, আমি নরকের সব থেকে শীতল জায়গায় থাকি, আমাকে আহ্বান করে জাগিয়ে তুলেছে, আমি রক্ত না খেয়ে যেতে পারবো না। আমি বললাম, এখানে কি করে এসেছিস তুই, সত্যি করে বল, কে পাঠিয়েছে তোকে? উত্তরে বিন্নি বলল, হাটটা আমাকে বন্দি করে এখানে পাঠিয়েছে। আমি এবার রাগান্বিত শুনে বললাম, কে পাঠিয়েছে আগে বল। বিন্নি তখন বলে উঠল, তান্ত্রিক আমাকে পাঠিয়েছে, আমি তার বাধা গোলাম, আমাকে যা দাস করে আমি তাই করি। ওই তান্ত্রিকের থেকে আমি মুক্তি চাই। কিভাবে আর ভালো লাগছে না, আমাকে তুই পারবি মুক্তি দিতে, আমাকে মুক্তি দে, আমি কথা দিচ্ছি, তুই আমাকে মুক্তি দিলে আমি চলে যাবো এখান থেকে, আর কোনদিন ফিরে আসবো না। এই বলে বিন্নি খুব করুণ সুরে কাঁদতে শুরু করলো। আমি তখন বললাম, তোকে বিশ্বাস করছি আমি, আশা করি তুই আমার বিশ্বাস ভাঙবি না, তোদের কথার দাম আছে সেটা আমি ভালো করে জানি, তোরা একবার যাকে যা কথা দিস তা অক্ষর অক্ষর পালন করিস। তা একবার বলতো, তুই এখানে কি করে এলি, আর বিন্নিকে কেন নিজে স্বীকার করলি বল। বিন্নি কান্না থামিয়ে বলল, আমাকে এখানে আদেশ করে পাঠানো হয়েছে বিন্নিকে মেরে ফেলার জন্য, আর ওই বাড়ির পরিবারের সবাইকে মেরে ফেলার জন্য, কেউ বাধা দিতে আসে তাকে মেরে ফেলার জন্য। ওই তান্ত্রিকের কথায় আমাকে বাধা দিতে এসেছে, তাকে মেরে ফেলেছি, পারলাম না শুধু তোকে মারতে, তুই প্রচুর চালাক, সব তুই আমাকে আটকে ফেলেছিস। বিন্নিকে অনেকদিন আগে মেরে ফেলতাম, কিন্তু মারিনি কেন জানিস? শুধু সুন্দর দেখতে, ওকে আমার খুব ভালো লেগেছে, তুই রোজ একটু একটু করে রক্ত চুষে খাচ্ছি। ওই তান্ত্রিক আমাকে হাটটির মধ্যে বন্দি করে পাঠিয়েছে, তোর হাতে এখন হাড়টা আছে, ওই বড় কালো বিড়ালের হাড়, আমি বিড়াল রূপে সবাইকে মেরে তাদের রক্ত খাই। এবার আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, সবই তো বললাম। সবাই বিন্নির মুখে এসব কথা শুনে হতভম্ব হয়ে গেল। ভয় তাদের হাত পা কাঁপছে। সুকুমার বাবু কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। সবাই যেন পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। অমিতাভ এবার আমার দিকে আর একবার বিন্নির দিকে তাকালো। আমি নীরবতা ভেঙে বললাম, বল তোর কিসে মুক্তি, বল তোর মুক্তির জন্য আমি কিভাবে সাহায্য করবো বল। হ্যাঁ, বিন্নি উত্তর দিল, তোর হাতের ওই হাড়টার মধ্যে আমাকে বন্দি করে দিয়েছে ওই দুষ্টতান্ত্রিক, তোর হাতের ওই হাড়টার ভেঙে চুরমার করে দে, তাহলে আমি মুক্ত হয়ে যাব, আমি মুক্ত হয়ে যাব। আমি বললাম, ঠিক আছে, এই হাড়টা আমি এখনই ভেঙে ফেলছি।
বলে মহাকাল শিবের সবচাইতে শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মন্ত্র উচ্চারণ করতে করতে হাড়টা জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকারে সবার কান ছানাফানা হওয়ার জোগাড় হলো। বিকট একটা দুর্গন্ধের সাথে হাড়টা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। পিশাচিনীর সাথেও রীতিমতো ভস্ম হয়ে গেল। রোহিতের দিকে চেয়ে দেখলাম সে আমার দিকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, বিন্নিকে ভিতরে নিয়ে যাও, বিপদ কেটে গেছে সব, এখন আর ভয়ের কিছু নেই। রায়বাবু আমার কথা শেষ হতে না হতেই ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। এই কান্না আনন্দের কান্না, খুশির কান্না। আমাকে বললেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ আপনার জন্য আমার মেয়েটা বেঁচে গেল, না হলেও যে ওর কি হতো। আমি ওনাকে শান্ত করে বললাম, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, বিনিকে ভেতরে নিয়ে যান, ওরা এখন রেস্ট দরকার। আপনি আর আপনার স্ত্রী ওর পাশে থাকুন, মায়ের সাথে থাকাটা খুব জরুরি। এবার অমিতাভকে বললাম, অমিতাভ, বিন্দিকে কাল হসপিটালে নিয়ে যাও, আর এইবার আশা করি সুস্থ হয়ে যাবে। রোহিতকে বললাম, চলো ভেতরে যাওয়া যাক, বিশ্রামের প্রয়োজন এখন, খুব ক্লান্ত লাগছে। বিন্নিকে তার ঘরে শুয়ে দেওয়া হলো। হসপিটালের নার্স এখানে ছিলেন, তিনি বিন্নিকে আবারও রক্ত দেওয়া শুরু করে দিয়েছেন। আমি ঘরের ভেতরে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, গ্রামটাকে আর সেরকম লাগছে না। আসার সময় যেরকম দেখেছিলাম বেশ সুস্থ স্বাভাবিক লাগছে পুরো গ্রামটাকে। বিপদের কালো ছায়াটা যেন কেটে গেছে। হাতে এক কাপ গরম কফি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের শোভা দেখছিলাম। আসলে শহরের ইট কাঠ পাথরের জঙ্গল থাকেই, তাই গ্রামের শোভা দেখা ভাগ্য জোটে না খুব একটা। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। কফি শেষ হয়ে যেতে আবারও এক কাপ কফির জন্য বলে দিলাম, আর সবাইকে এক জায়গা ডেকে পাঠালাম। কিছুক্ষণ পরে কফি চলে এলো। বাড়ির সবাই এসে উপস্থিত হলো বিন্নির ঘরে। হাতে গরম কফির কাপটা নিয়ে বিন্নির ঘরে ঢুকে বাড়ির সবাইকে এক জায়গায় দেখতে বললাম, সবার মনে একটা কথা ঘোরাফেরা করছে নিশ্চয়ই। রায়বাবু, আপনি কি বলেন, কে এমন আছে যে আপনার মেয়েকে মারতে চাইছে? আপনার কোনো কারণে কারোর সাথে কি কোনো শত্রুতা আছে? রায়বাবু বললেন, সেরকম তো কেউ নেই আমার সঙ্গে শত্রুতা করার, আর কারই বা করবে, সবাই তো আমার কাছেই তাদের বিপদের আপদে ছুটে আসে, তাই না? আমি বললাম, রায়বাবু, বাইরের লোকদের কাছে নিজের লোক আগে শত্রু হয়, এটা জানেন তো? কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। রায়বাবু বললেন, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, একটু ভালো করে যদি বলতেন। আমি বললাম, সব বলবো, সেজন্য তো এখানে ডেকে পাঠিয়েছি সবাইকে। সুকুমার বাবু বলেন, এবার বলুন না ব্যাপারটা কি, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না, আসল ব্যাপারটা কি? আমি বললাম, রায়বাবু, আপনাকে আর আপনার স্ত্রী আর আপনার বেকে মারতে বিন্নির শরীরে একটা পিশাচিনীকে পাঠায়নি কেউ, বুঝতে পেরেছেন? অন্য কেউ পাঠায়নি, পাঠিয়েছিল আপনার ভাইপো সোমেন রায়, তার বাবা বিমল রায়ের কথায় পাঠিয়েছিল এটা। আপনারা হয়তো জানেন না, আপনারা ভাইপো সোমেন একজন তান্ত্রিক, শুধু জানে বিমল রায় আর প্রভা দেবী। অমিতাভ বলল, মা? সুকুমার বাবু বললেন, মানে কি? আমি প্রভা দেবীর দিকে চেয়ে বললাম, আমি বলবো না, আপনি বলবেন কোনটা? প্রভা দেবী বললেন, আমি তো এসব জানতামই না, শুধু নতুন বউকে জব্দ করতে চেয়েছিলাম। বিয়ের পরের দিন সন্ধ্যায় একজন তান্ত্রিক এসে আমাকে হারটা দিতে বলেছিল ঈশান কোণ পুঁতে রাখতে, তাহলে সবাই নাকি আমার কথায় চলবে, এমনটাই তো করেছি আমি। আমি তখন বললাম, তারপর? সুকুমার রাগস্বরে রীতিমতো প্রভা দেবীকে বললেন, তুমি কি মানুষ? যাও, বেরিয়ে যাও এখান থেকে, তোমার জন্য আমার বোনটা চলে গেছে, বলে রীতিমতো হাও মাও করে কেঁদে ফেললেন। অমিতাভ বললেন, এত ছোট বোনের মানসিকতা তোমার, বা আমি বিন্নি কিনা শহরে চলে যাব, তবু তোমার কাছে থাকবো না। সোমা দেবী মুখে কাপড় চেপে আঁচলে চাপা রীতিমতো কাঁদতে শুরু করলেন। আমি বললাম, রায়বাবু, বিন্নির শরীরে পিশাচিনী কিভাবে প্রবেশ করেছিল সেটা আমি জানি না, তবে এই ঘটনা শুরু হয়েছে আপনাদের বাড়িতে। ও সারাদিন থাকতো বিন্নি হয়ে, আর সন্ধ্যায়ন অন্ধকার নামলেই ও পরিণত হতো পিশাচিনীতে। আসলে বিন্নি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়েছিল, যে রোগে একটা শরীরে দুটো আত্মা কাজ করে। আমাদের সাইকোলজিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। রায়বাবু বললেন, বিমল আর সোমেন, কিন্তু ওরা কেন এমনটা করবে? আমি বললাম, আপনারা পুরো সম্পত্তি ওরা হস্তগত করার জন্যই কাজটি করেছিল। বিন্নির শরীরে ওই পিশাচিনীকে প্রবেশ করিয়ে আপনাদের বাড়ির চাকরকে মেরেছে। এরপরে টার্গেট ছিল আপনারা দুজনে, সর্বশেষ বিন্নি, তাহলে ওর কাজ হাসিল হয়ে যেত। কিন্তু সোমেনের একটা ভুলে সবকিছু পাল্টে যায়। এই পিশাচিনীর শক্তি দ্বিগুণ হয়ে যায়। ও তখন শুধু আপনাদের বাড়ির লোকজন নয়, গ্রামের লোককেও মারতে শুরু করলো।
এমনকি পশু জন্তুদেরও ছাড় দেয়নি, এমনকি অমিতাভের পিসিমাকেও ও নিজেই মেরেছে। অমিতাভ বলল, কিন্তু তুমি এসব জানলে কি করে? আমি তখন বললাম, আমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম সেদিন গভীর রাতে আমি একটা শব্দ পেয়ে বুঝতে পেরেছিলাম। টর্চের আলোয় বিড়ালটিকে দেখে তার পিছু নিয়েছিলাম। আমার গলায় একটা লকেটটার জন্য আমার কিছু করতে পারেনি। তোমার বাড়ির ঈশান কোণে গিয়ে রীতিমতো বিড়ালটি অদৃশ্য হয়ে গেল। আমি তখন বাড়ির ছাদে গিয়ে ধানে বসি। নীলকান্ত মনির লকেটের দ্বারা আমার কাছে পুরো ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। সবাই অবাক হয়ে আমার কথা শুনছিল, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রাখলো। ততক্ষণে বিন্নির জ্ঞান ফিরে এসেছে। সেও বিছানায় উঠে বসেছে। নার্সি জানালেন বিন্নি এখন অনেকটাই সুস্থ। আমি অমিতাভকে বললাম, ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাও। রায়বাবু রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন আর বললেন, বিমল, সোমেন এই কাজ করেছে, আমি জেলে পচিয়ে মারবো ওদেরকে, আমি ছাড়বো না কাউকে। আমি বললাম, শান্ত হন রায়বাবু, হ্যাঁ বিমল বাবু এসব করেছেন, চিন্তা করবেন না, উনি পুলিশের হাতে ধরা পড়েছেন, সোমেনে ধরা পড়েছেন। মনে আছে আমি কাল রোহিতের কলকাতায় পাঠিয়েছিলাম যজ্ঞের কিছু জিনিস আনছে। আসলে যজ্ঞের কোনো জিনিস আনতে ওকে কলকাতা পাঠায়নি, আমি ওদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। সুকুমার বললেন, কিন্তু ওরা যে এই কাজ করেছে আপনি কি করে জানলেন বলুন তো? আমি তখন বললাম, ধ্যান করে ছাদ থেকে যখন নিচে নামলাম তখন আমি আবার ওই শব্দটা শুনতে পেয়েছিলাম। তখন ওই শব্দের উৎস খুঁজতে খুঁজতে আমি আবার বাইরে বেরিয়ে আসছিলাম। শব্দের উৎস খুঁজতে খুঁজতে আমি বিন্নির ঘরের সামনে গিয়ে পৌঁছায়। দেখলাম জানালাটা খোলা। অমিতাভ অঘরে ঘুমাচ্ছে আর বিন্নি সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। যে মেয়েটা রক্ত স্বল্পতায় উঠে দাঁড়াতে পারছে না সে ঘুরছে কি করে? আর ওর পিছু পিছু একটা আমার আগে দেখা হলো একটা কালো বিড়ালটি ঘুরে বেড়াচ্ছে। আমি ঘরের জানালায় টোকা দিতে বিড়ালটা অদৃশ্য হয়ে যায়। আরো একজন ছুটে পালায় সেখান থেকে, কিন্তু সে কে আমি তাকে আর দেখতে পাইনি। বুঝতে পেরেছেন? আমি ধীরে ধীরে জানালার কাছে যাই এবং বিন্নির সঙ্গে কথা বলি, কিন্তু কিছুই বলতে চাইনি। আমি ওকে দরজা খুলতে বলি, ও দরজাটা খুলে দেয়। তখন আমি ওর মাথায় হাত রেখে মহাকাল ভগবান শিবের সব চাইতে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে বিন্নির সৌম্যতে ফিরে পেল। তখন বিন্নির সঙ্গে কথা বলতে বলতে জানতে পারি সৌমেন এসেছিল, আমাকে দেখে পালিয়ে গেছে। আমার কাছে তখনই ব্যাপারটা পরিষ্কার হয় না, সন্দেহ হয়েছিল। তাই একটা চাল আমি হোমের কথা তুলেছিলাম যাতে করে ওই সোমেন নাম বুঝতে পারে। তাই রোহিতকে কিছু প্রয়োজনীয় জিনিস আমার নাম করে কলকাতায় বিমল বাড়ির পাঠিয়েছিলাম। রোহিত কলকাতায় গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা বলল। শেষে ওদেরকে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে কিছু না বলতে চাইলেও পুলিশের জেরার মুখে সবকিছু বলতে রাজি হয়েছে। রোহিত আমার নির্দেশে প্রথম থেকে অভিনয় করে যাচ্ছিল। বিন্দি আমাকে বলেছিল সে বুঝতে পারছে ওর সঙ্গে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না, আর ও কিছু করতেও পারছিল না। আগে বলেছি সারা দিন থাকতো বিন্নি হয়ে, কিন্তু সন্ধ্যা নামলে পিশাচিনীতে পরিণত হয়ে যেত। তারপর ওর সঙ্গে কি হতো নিজেও মনে করতে পারতো না। আর কালকে রাতের ওই হোমটা ছিল না সম্পূর্ণ একটা খেলা। আমার নির্দেশে ভেজা বাড়ি দিয়ে হোমের বেদি তৈরি করেছিল রোহিত। আমি ফাঁদ পেতেছিলাম, সেই ফাঁদে পা দিয়েছিল সেই পিশাচিনী। আমি জানতাম আমার ফাঁদে পা দিতে হবেই তাকে, কারণ ও আগের থেকে আরো বেশি হিংস্র হয়েছিল। আর এটাও জানতাম ওই পিশাচিনী প্রাণপণ চেষ্টা করবে হোম বন্ধ করতে, কিন্তু আমি নিজে থেকে যদি বন্ধ করে দিই তাহলে সে ফাঁদে পা দেবেই। আমার ধারণাটা সত্যি সত্যি হয়ে গেল। আমার ফাঁদা পাতে রীতিমতো ঠান্ডা মাথায় পা দিয়ে ফেললো, যাতে আমার কাজটা সম্পূর্ণ করতে আর বেশি সুবিধা হয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি যেন দীর্ঘশ্বাস ফেললাম। অমিতাভ আমার পিঠ চাপড়ে বলল, গ্রেট বন্ধু, তোমার ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না। রায়বাবু আমাকে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আর যদি আপনি না থাকতেন না, আমার মেয়েটার যে কি হতো না, ওকে আমি বাঁচাতে পারতাম না। আর নিজের মায়ের পেটের ভাই যে এরকম করবে আমি ভাবতেও পারিনি। ওর যা চেয়েছে তাই দিয়েছি। এটাও যদি আমাকে বলতো তাহলে আমি ওকে দিয়ে দিতাম। আমার বের উপর দিয়ে কিভাবে? আর কথাটা বলতে পারলেন না রায়বাবু, হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে সোমা দেবীও কাঁদতে শুরু করলেন। আমি বললাম, ধন্যবাদ দিতে হলে হাসপাতালে ডাক্তারবাবুকে দেবেন। ও যদি সময় মতো আমাকে না ডেকে পাঠাতো না, আর কিছুই করার থাকতো না। আর কোনো ভয় নেই, সব কেটে গেছে, পিশাচও চলে গেছে। বিন্নি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। আপনি চুপ করে থাকুন আর খাটবেন না, কেমন? ভালো থাকুন তাহলে।
সো এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। এই গল্পের মূল লেখকের নাম অঞ্জন কুমার। আশা করছি গল্পটি ভালো লাগবে, সবাইকে শেয়ার করবেন জেফরি ভাই। আশা করছি আপনি সবসময়ের মতো দারুণ দারুণ সব ঘটনা সবসময় শেয়ার করেন, আজকে এই ঘটনাটিও শেয়ার করে দিবেন। আমি ফিরোজ খান। And this is basically it. I believe যে আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লেগেছে স্টোরি। আমি আমার তরফ থেকে বলবো দিস ইজ মাস্টার ক্লাস স্টোরি ছিল। ওয়াও, দিস ইজ ওয়াও স্টোরি ছিল, এক কথায় ওয়াও স্টোরি। কেন বললাম? বিকজ এই স্টোরিতে ছিল ভয়, এই স্টোরিতে ছিল সাসপেন্স, এই স্টোরিতে ছিল নাটকীয়তা, মর্মান্তিকতা, পিশাচ, ভয়, সাসপেন্স সব ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সিনেমাটিক স্টোরি পড়লাম। দিস ইজ অ্যাবসোলুটলি মাস্টার ক্লাস একটা স্টোরি ছিল। ওয়াও। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি ফিরোজ ভাই কি বলে ধন্যবাদ জানাবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ এই মানুষটা সবসময় দারুণ দারুণ সব স্টোরি কোথা থেকে যে কালেক্ট করে, বাবারে বাবা, একেবারেই জোস। ওয়াও। পিশাচিনীর আরেকটা অসাধারণ ঘটনা শুনলাম, এবং এই ঘটনার নাম হচ্ছে বিন্নি। অ্যান্ড বিন্নি এক ভয়াবহ পিশাচিনীর অদ্ভুত ঘটনা, অসম্ভব রকম ভালো লেগেছে আমার কাছে। অ্যান্ড আই বিলিভ যে মনের মতো সুন্দর একটা স্টোরি হয়ে গেছে। ওয়াও, আই বিলিভ যে আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগবে, সত্যি কষ্ট সার্থক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক বেশি ভালো লাগলো ভাই। আসলে আমি কি বলবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ এরকম ভালো স্টোরি যখন পড়ি, অনেকদিন পর ভৌতিক দুনিয়াতে স্টোরি শোনা নামাটা, এবং মনের মতো সুন্দর একটা স্টোরি ছিল আজকে। বিন্নি এক অদ্ভুত পিশাচিনীর ঘটনা সত্যি আমার কাছে ভালো লেগেছে, অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছেও অসম্ভব ভালো লেগেছে। ভালো না লাগার কিছু নেই, বিকজ স্টোরির ভিতরে সব ছিল, সব একেবারেই সব ছিল। সো এনিওয়েজ, আমি শুধু এতটুকু বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি প্রিয় ভাই। আপনার পরবর্তী স্টোরির অপেক্ষায় আছি। অ্যান্ড আগামীকাল কিন্তু আমরা ফিরোজ ভাইয়ের সঙ্গে তো আরেকটি লং স্টোরি শুনবো। এরপর থেকে ম্যাক্সিমাম লং স্টোরিগুলো শুনবো আমরা ভৌতিক দুনিয়াতে, বিকজ ভালো লাগে, লং স্টোরি শুনতে অনেক বেশি ভালো লাগে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, শুরু করবো স্টোরি। নেক্সট স্টোরি আগামীকাল শুনবেন। আপনাদেরকে বলবো, আপনারাও যদি চান যে ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাতে চান, তাহলে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর একটা ওয়ে আছে, উইচ ইজ ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com, bhautikduni@gmail.com। ঠিক এই ইমেলে আপনারা কিন্তু ঘটনা সেন্ড করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এই ঘটনাটি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111। অবশ্যই দু ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে একদম শুরুতে হেডলাইনে লিখতে হবে ভৌতিক দুনিয়ার ঘটনা। দিস ইজ বেসিক্যালি ইট। সো আমি আর দেরি করব না, আমি এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আরেকটা লং স্টোরি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভরাত্রি সবাইকে।